This is my absolute privilege to welcome in the Sajid Show the maker, the creator, the founder, the CEO, the philosopher, the entrepreneur, the man who needs no introduction, the owner of the Pizza Bird, Mr. Mir Mehdi. মানে আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি কোনো ব্যবসায় লস খাই নাই ভাই। পিপল হু ফার্স্ট ইন্ট্রোডিউস নাগা বার্গার ইন হোল বাংলাদেশ। সি ইটস নট বড় লোকের পিৎজা, ইটস বড় লোকি পিৎজা। দেখেন, কারণ আমরা কোনো কিছু স্টোর করি না ভাই। রাত্রেবেলা যে খাবারটা রান্না করা হতো, পরের দিন মা খালার ওটা ভাজতেন। ওই ভাজতেন বলে ওটাকে ফ্রাইড রাইস বলে। শো মি ইওর ওয়াচ কালেকশন। When you listen to Pizza Burger, you know, man, even if you don't know Pizza Burger, you know they have something to do with pizza. Pizza and burger. And burger, yes, of course. That's right. যেমন হয়তো আমার কোন একটা ব্রাঞ্চ আছে যেটার পাশে হচ্ছে 4-5টা স্কুল আছে, তো ওদের জন্য একটা ছোট স্টুডেন্ট মেনু সেট মিল হিসাবে রেখে দেওয়া হচ্ছে। দুপুরবেলা এসে মানে কম খরচে অ্যাফোর্ডেবল। It's like they wanted. আইডিওলজি অ্যাড হয়েছে যে লেটলি উই আর ইন দ্য হ্যাপিনেস বিজনেস। মানে আই ডোন্ট কেয়ার মানে যে আপনি কি চাচ্ছেন না চাচ্ছেন, আই ওয়ান্ট টু মেক ইউ হ্যাপি। আমাদের কিন্তু মেনুর উপরে কমপ্লেইন নাম্বার লেখা আছে, জাস্ট গিভ দেম আ কল, সাথে চেঞ্জ হয়ে যাবে। চলুন আড্ডা দেই। Assalamu alaikum everyone. Welcome to the Sajid Show. Powered by Jamson Company Limited, a complete solution for textile dyes, printing and auxiliaries. যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন বা শুনছেন, সবাইকে জানাই অন্তরস্থল থেকে ধন্যবাদ। আজকে আমাদের যিনি অতিথি, তিনি একজন শক্তিশালী বিজনেস পার্সোনালিটি, যিনি খুবই অল্প সময়ে বাংলাদেশের ফাস্টফুড ওয়ার্ল্ডের কিং হয়ে গেছেন। তিনি শুধু একজন সাকসেসফুল ফাস্টফুড শপ ওনারই না, একজন ভালো মানুষও বটে। কেউ হাত বাড়িয়ে নিতে চায় বারবিকিউ মিট মেশিন, তো কেউ অফিসের মিটিংয়ের ব্যস্ততায় খেতে চায় মিটিও নিয়ে। বাসার কাউচে বসে যদি কেউ নেয় ভলকানো বার্গারের মজা, তো মুভি থিয়েটারের সামনে বসে তখনই কেউ কামড় দেয় চুসি পম তরতাজা। ওনার সাথে সালমানের আন্ডারস্ট্যান্ডিং যেমনই চমৎকার, ওনাদের মার্কেটিং ক্যাম্পেইনগুলো তার থেকে দুর্বার। তার স্কিল কিল করে দেয় সব ফাস্টফুড শপের বিজনেস ডিল। তার বিচক্ষণতা বাড়িয়ে দেয় সেলসের ক্ষমতা। তার দক্ষতা, ক্ষিপ্রতা, বদান্যতা তাকে দিয়েছে অন্য এক পাওয়ারফুল ফাস্টফুড ওনার হওয়ার ক্ষমতা, যাকে আইডল মনে করে হাজারো মানুষ, কারণ তার বিজনেস গ্রোথ দেখে লোকজন হয়ে যায় বেহুশ। This is my absolute privilege to welcome in the Sajid Show the maker, the creator, the founder, the CEO, the philosopher, the entrepreneur, the man who needs no introduction, the owner of the Pizza Bird, Mr. Mir Mehdi. Assalamu alaikum bhai, thank you so much, thanks for your kind words. Thank you bro. মানে ওভারওয়েলমিং, ভেরি ওভারওয়েলমিং ফর মি। আর একটা বলি নাই কম্পিটিটরদের কথা যেটা বললেন, I love my competitors and we a lot of time work with them. আমাদের অনেক কিছু সাপ্লাই অনেক সময় আমাদের কম্পিটিটরদের দেয়, জাস্ট লাইক অ্যাপল আর স্যামসাং। সব কম্পিউটার আপনার থেকে ভয় থাকে, এটা ওনাদের সমস্যা, আমি তো ভয় থাকি না। সমস্যা না, দিস ইজ লাইক এ গুড থিং। পিৎজা বার্গ আসার পরে সবাই যখন একটা ভয় আছে, দে নো লাইক দে হ্যাভ টু মেইনটেইন দ্য কোয়ালিটি। ট্রু, ঠিক আছে। পিৎজা বার্গ একটা বেঞ্চমার্ক থাকা উচিত, বেঞ্চমার্ক থাকা দরকার। এই যে পিৎজা বার্গ এসে, পিৎজা বার্গের খাবারের গুণ আমি তো খাইছি, আমি নিজে স্যাটিসফাইড। লাইক আমি বাইরেও খাই, মেলবোর্নেও খাই, আমি এখানেও খাই। আই ডোন্ট ফাইন্ড এনি ডিফারেন্স ইন টার্মস অফ ফুড কোয়ালিটি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। না থ্যাংক ইউ অ্যাকচুয়ালি আমার বলা উচিত, কারণ আমরা গিয়ে ফ্রেশনেসটা পাই খাবারের মধ্যে। এই খাবারের ফ্রেশনেসটাই ভাই খুঁজি। আপনার একটা পডকাস্ট আপনি দেখছেন, উই ডোন্ট জাস্ট সেল পিৎজা, উই সেল দ্য লাইফস্টাইল। ট্রু, এটা আমার মনের মধ্যে একদম গেঁথে গেছে ভাই। থ্যাংক ইউ। খুবই ভালো ভাই, খুবই ভালো। ভাইয়ের সাথে অনেক কথা বলবো, বাট শুরু করার আগে একটা জিনিস বলে দেয়, আমার শোটা কিন্তু 2 পয়সার না, এটা 1 পয়সা, বিকজ আমি এখানে ফকির একজনই। ঠিক আছে, আমিও আছি ভাই, ফকির আমি একজনই, এই জন্য এটা 1 পয়সার পডকাস্ট, 2 পয়সার না। আচ্ছা ভাইয়া, পিৎজা থেকে পিৎজা আর বার্গার থেকে বার্গ, জি ভাই, এভাবে কি নামটা ক্রিয়েশন? জি ভাই। So when you created the name, like 1 month before I started there. which year was that? 2018 ভাই, 18 এর জানুয়ারিতে। Okay. এইটার একটা কারণ আছে, এটা হচ্ছে কনজিউমার বিহেভিয়ার 101। মানে আমাদের কনজিউমার বিহেভিয়ার ক্লাসে স্যার বলছিলেন যে তুমি যেই ব্যবসাটা করবা, তোমার ব্যবসার নাম হ্যাজ টু অলওয়েজ ডিপিক্ট দ্য থিং দ্যাট ইউ ডু। তো এইটা যে সবাই ফলো করছে, নট নেসেসারিলি, বাট মানে অ্যাজ আ ফার্স্ট মুভার আমার দ্যাট ওয়াজ মানে অলমোস্ট ওয়ান অফ দ্য ভেরি বিগিনিং। তো আমার মনে হয়েছে টেক অল দ্য অ্যাডভান্টেজ ইউ ক্যান টেক ইন ইয়ার পকেট। ওই জন্য দ্য নেম কেম ফ্রম পিৎজা বার্গ। মানে when you listen to Pizza Burger, you know, man, even if you don't know Pizza Burger, you know they have something to do with pizza. Pizza and burger. And burger, yes, of course. That's right. So main item like pizza and burger. What about the other things like fried chicken things? We don't have fried chicken, we have chicken wings. Lately we have launched Cuban wings,
which is very good and very demanding these days. এছাড়া আরো টুকটাক যে আইটেমগুলো আছে ওইটা হচ্ছে ভাই সিচুয়েশনাল, একটা আর একটা হচ্ছে ওই যে জায়গার উপরে। যেমন হয়তো আমার কোন একটা ব্রাঞ্চ আছে যেটার পাশে হচ্ছে 4-5টা স্কুল আছে, তো ওদের জন্য একটা ছোট স্টুডেন্ট মেনু সেট মিল হিসাবে রেখে দেওয়া হচ্ছে, দুপুরবেলা এসে কম খরচে অ্যাফোর্ডেবল, লাইক দে ওয়ান্টেড। কিন্তু আমার মেইন প্লেয়ার ভাই পিৎজা আর বার্গার, স্পেশালি পিৎজা। এটা খুবই ভালো। আমি যদি 100 টাকা বেচি ভাই, আমার 70 টাকা পিৎজা থেকে আসে, 20 টাকা বা 15 টাকা বার্গার থেকে আসে, বাকি টাকাটা ড্রিঙ্ক আর আপনার ওই যে আনুষঙ্গিক যে খাবার ওগুলা থেকে আসে। ভালো ভালো। আমি ভাইয়ের সাথে ডিপলি আরো আলোচনা করবো পিৎজা ওয়ার্ক নিয়ে, ওনার বিজনেস নিয়ে, সবকিছু নিয়ে। বাট এর আগে আমি ভাইয়ের ফ্যামিলি নিয়ে একটু জানতে চাই। ভাইয়া সিঙ্গেল? জি ভাই, মানে বিয়ে এখনো করি নাই। আর আব্বা আম্মা আছেন, আব্বা আম্মার সাথেই থাকি। আমার ছোট ভাই আছে, ও হচ্ছে নর্থ সাউথে লেখাপড়া করতেছে। সিঙ্গেল মিনস হাউ ইজ ইট পসিবল? মানে মোস্ট এলিজিবল ব্যাচেলর ইন বাংলাদেশ, সিঙ্গেল কেন হয়? ওয়েল, ওই মানে আমার কাছে বিয়ের ব্যাপারটা মনে হয় ইউ নিড টু নো দ্য রাইট পারসন। when you get your right person you know it right away and then you go এখন সার্চিং চলছে, ওইভাবে সার্চিং করতেছি না। ইফ আই ফাইন্ড ইট আই ফাইন্ড, মানে গুগলে সার্চ না, মানে দেখা হচ্ছে। আই এম ভেরি বিজি ডুইং মাই বিজনেস, তো এর মধ্যে যদি ক্লিক করা যায় ওয়াই নট। এরকম তাহলে মেয়েদের সাথে দেখা হয় কেন? মাঝে মাঝে সামটাইম উই ডেট, হয়তো ম্যাচ করলো, অনেক সময় ম্যাচ করলো না। আমি অত একটা চেষ্টাও করি না ভাই, মানে হইলে হলো, না হইলে না। মানে আই হ্যাভ বিগার ফিশ টু ফ্রাই। আচ্ছা আচ্ছা, না ভালো। বাট বিয়ে আমি করছি, এত তাড়াহুড়া করার কিছু নাই। এক্স্যাক্টলি বিয়ে আমার যেটা মোটো একটাই করবো। ইয়েস, 100%। আর আমার কাছেও যেটা মনে হয় যে ওই আমার বন্ধু বান্ধব যারা বিয়ে করছে ভাই, মানে ওনারা ওই ওনাদের থেকে যখন আমি রিভিউ চাই, মানে আমি রেস্টুরেন্ট সেক্টরে তো আমি খালি রিভিউ চাই বেড়াই মানুষের থেকে, তখন ওনারা ওয়াইফের সামনে একরকম রিভিউ দেয়, আর ভাবি না থাকলে they give me completely opposite review. মানে that makes me so scared. It sounds like food review. যখন ক্যামেরার সামনে দিব, এই মাংসটা অনেক টেন্ডার এন্ড জুসি, এই টেন্ডার এন্ড জুসি নাকি চলতেছে মার্কেটে। না, এটা 2 বছর আগে, এখন আপাতত তেমন, এখন একটু চেঞ্জ হয়েছে মনে হয়। না, ওইটা ফুড ব্লগারদের একটু আধিপত্য একটু কমে গেছে, and everybody is becoming political. আচ্ছা, ফুড ব্লগারস ইয়াদে তোমার যখন আসে বলে যে ভাই আপনার করতে চাই নাকি, ওরা নিজেরাই শুরু হয়ে যায়? ডিপেন্ড করে, অনেকে এসে ঠাস করে করা শুরু করে, অনেকে এসে বলে যে আমরা করতে চাই। অ্যাকচুয়ালি আপনি ফুড ব্লগার হন আর না হন, আপনি যেই মানুষটাই হন, আমার কাজ হচ্ছে আপনাকে ভালো পিৎজা দেওয়া, ভালো সার্ভিস দেওয়া। ওইটা করতে পারলে তো আবার আপনাকে নিয়ে টেনশন করার। কেউ এসে বলেন আপনাকে যে আমি আপনার খুবই ভালো রিভিউ দিব, আমার এই 5-6 জন গেস্টের সাথে ফ্রিতে খাওয়াতে হবে, এগুলা তো বলে। তখন আমরা মাঝে মাঝে অ্যাভয়েড করি, মাঝে মাঝে বলি ভাই রিভিউ দেওয়া লাগবে না, খাইতে চেয়েছেন খাওয়াই দেই, অসুবিধা নাই, খাওয়াই দিবেন। হ্যাঁ, মানে ফর মি ওই যে আমি বললাম, আপনি বললেন না যে উই আর নট ইন দ্য পিৎজা বিজনেস, উই আর ইন দ্য লাইফস্টাইল বিজনেস, ওইটার সাথে আরেকটা আইডিওলজি অ্যাড হয়েছে যে লেটলি উই আর ইন দ্য হ্যাপিনেস বিজনেস। মানে আই ডোন্ট কেয়ার, মানে যে আপনি কি চাচ্ছেন না চাচ্ছেন, আই ওয়ান্ট টু মেক ইউ হ্যাপি ইনসাইড পিৎজা। তা আপনি এসছেন, আপনার পিৎজায় সে 8 স্লাইসের মধ্যে 7টা স্লাইস আপনি মজা করে খাইছেন, 8 নাম্বার স্লাইসটা ঠান্ডা হয়ে গেল, 8 নাম্বার স্লাইসে কি আপনার ভালো লাগলো না, আপনি বলবেন দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ ডু, দিস ইজ সার্ভিস প্রসিজার, উই চেঞ্জ দ্য পিৎজা রাইট অ্যাওয়ে। তো আপনি 8 নাম্বার স্লাইসে গিয়েও যদি বলেন যে ভাই আমার ভালো লাগতেছে না, মানে প্রসিজার ইজ ইউ নিড টু চেঞ্জ। এইটা সুযোগের সদ্ব্যবহার অনেকে নেয় না। এখন 100 জনের মধ্যে 2 জন নাই, তাই বলে একটা ভালো প্র্যাকটিস কেন আমরা বন্ধ করে দেবো? এটা ট্রু। আর দেন এগেইন আমার কথা হচ্ছে, আপনি যদি মিছা কথা বললে আমার আরেকটা পিৎজা খেতে চান, দ্যাট মিন্স ইউ আর আ ফ্যান, আই লাভ ইট। That's a very good marketing strategy. Also you will have a story to tell. যে আপনি 8 স্লাইসের মধ্যে 7টা খাওয়ার পরে একটা ক্ষেত্রে যখন একটা রেস্টুরেন্ট থেকে রিপ্লেস করে দিচ্ছে, আপনি গিয়ে অনেক পিআর রিডিং করতেছেন, আমার অনেক ওয়ার্ড অফ মাউথ হচ্ছে। ইয়েস, ডেফিনেটলি বলবো। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। সো এই যে ভাই আপনি আসলেন, একটু ছেলেবেলা নিয়ে শুনি, আপনি ফার্স্টে পড়াশোনা কোথায় করেছেন? আপনার জন্ম কোথায় ভাই? হ্যাঁ, ঢাকাতে। আচ্ছা, তারপরে পড়াশোনা স্কুল ছিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ, আর কলেজ ছিল কমার্স কলেজ, এরপর নর্থ সাউথ হাই। Okay, so our school model, I'm the ideal commerce college, right? Commerce college, ex-student of the commerce college as well. এরপর North South আমি একটা সেমিস্টার করেছিলাম, পরে উড়াল দিছি। Very good. ওই পারে না, আকাশে দিছে সিডনিতে। And apparently it took me 6 years to complete my graduation. Okay. Because in the meantime I was doing something else. I started doing job in Grameenphone, had small businesses here and there. Okay. And that's where you get the first মানে capital. Always like একটা business minded জিনিস ছিল যখন থেকে আপনি? Drive ছিল ভাই, মানে since I came from a very middle class family, ওই ড্রাইভটা সবসময় ছিল।
আলটিমেট গোল কি ছিল যখন বিং এজ এ স্টুডেন্ট আপনি বড় হচ্ছিলেন? মনে ছিল বাসায় একটা এসি লাগতো, একটা টেলিভিশন আর একটা ভালো ল্যাপটপ দিতে সিনেমা দেখা যাবে। দ্যাটস ইট। আর একটা গাড়ি ভাই সেকেন্ড হ্যান্ড হইলেও হবে। বাট কখন ওই থ্রাইভটা আসছে না আমাকে এখন লাইফে কিছু করতে হবে? ওয়েল ওটা তো আগে থেকেই ছিল যে এই জিনিসগুলো হইলে আমি আরামে এসির মধ্যে বসে মুভি দেখতে পারবো আর স্ন্যাক কিনতে গাড়ি দিয়ে যেতে পারবো। দ্যাটস ইট। ওগুলো আসবে কোথেকে? ওই জন্যই তো কাজ করার ভাই। না, সো গ্রামীণ ফোনের কাজটা আপনার ছিল কোন ইয়ারে? দ্যাট ওয়াজ ইন 2012 2012 টু 2013, মিড 2013, এক দেড় বছর মতো কাজ করছে। সো গ্রামীণ ফোনে কাজ করতে করতে রিয়েলাইজ করছেন যে কাজ আপনার জন্য না, ইউ শুড ডু বিজনেস। না, নট রিয়েলি ভাই। মানে গ্রামীণ ফোনে কাজ করতে গিয়ে আমার যেটা মনে হয় লার্ন কোয়াইট আ লট অফ থিং। কর্পোরেট কালচার, মানুষের সাথে মানুষ কিভাবে কথা বলতেছে, কাস্টমার সার্ভিস, মানে আই উড সে দে আর দ্য পায়োনিয়ার অফ কাস্টমার সার্ভিস ইন বাংলাদেশ। কিন্তু পরে গিয়ে একটা আমি যেই কারণে গ্রামীণ ছাড়ছি, নট বিকজ অফ দ্য মানি, আমার মনে হয়েছে আমার আইডিয়াসগুলা ইম্প্যাক্ট ওখানে করা একটু ডিফিকাল্ট। মানে ওই জিনিসটা the way you think you can't put it into the action. Yes, because nobody can, because it's a very big company and maybe you are a small fish in a big company. So I feel like rather than being a small fish in a big company, you become the big fish in a small company. There you have so much to contribute. আপনার ইম্প্যাক্ট, মানে আপনার কাজটার ইম্প্যাক্ট আছে বা আপনার, মানে আমি ইম্প্যাক্ট ড্রিভেন মানুষ ভাই। আমার কাজ যদি আপনার কোম্পানিতে কোনো ইম্প্যাক্ট তৈরি করতে না পারে, মানে আই ডোন্ট জাস্ট ওয়ান্ট বি অ্যানাদার ব্রিক ইন দ্য ওয়ার্ল্ড। তো ওইটার কারণে আমি গ্রামীণ ফোন ছাড়ছি, নট বিকজ যে গ্রামীণ ফোনে পয়সা কম বা সবই ভালো ভাই। আমার যেটা মনে হচ্ছে যে আমি এই কোম্পানিকে যেটা দিতে চাই ওইটা হয়তো আমার পজিশন থেকে দেয়াটা ডিফিকাল্ট, দেয়াটা কঠিন। And you realized that in 2013? Yes, of course. আমি 1.5 বছর কাজ করে 1 বছর করে বুঝে গেছিলাম ভাই যে I learned quite a lot of things, মানে I have huge respect toward Grameenphone, but আমি as a customer service manager has very less to offer to Grameenphone rather than my 9 to 5 duty. So 13-তে realize করছেন যে Grameenphone আপনার জন্য suitable হচ্ছে না। Then the Pizzabar came into us. 13 পরে যাত্রাটা কি? Pizzabar came in 2018 ভাই। So 13 পরে যাত্রাটা কি ছিল? 13 পরের যাত্রা হচ্ছে ভাই, মানে দ্যাটস হোয়াট দে অলওয়েজ সে, দ্য ফার্স্ট মিলিয়ন ইজ দ্য ডার্টি মিলিয়ন। তা আমি ছোটখাটো ব্যবসা করতাম, মানুষের সাথে খাতির করতাম, মানুষের সাথে ছোট ছোট ডিল করার চেষ্টা করতাম। লাইক ফর এক্সাম্পল মনে করেন ওই সময় ছাত্র পড়াইতাম, বন্ধু বান্ধবদেরকে দিতাম, একটা হোম ডেলিভারি সার্ভিস খুলছিলাম বসুন্ধরার ভিতরে মানুষদেরকে বাজার ডেলিভারি করার জন্য। দ্যাট ওয়াজ রানিং প্রিটি ওয়েল ফর এ ওয়াইল অ্যাজ ওয়েল। মানে আমার ম্যাক্সিমাম ব্যবসা যেগুলা, মানে আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি কোনো ব্যবসায় লস খাই নাই ভাই। মানে আমার প্রথম থেকে অসুবিধাটা ছিল পার্টনারদের সাথে ব্যবসা করার, যে আই অলওয়েজ হ্যাড মাই বিজনেস উইথ দ্য পার্টনার্স। আর পার্টনারদের সাথে, মানে আমার মনে হয় বিজনেসে দেয়ার ইজ নো ডেমোক্রেসি, দ্যার নিডস টু বি আ ডিকটেটর। মানে সে মনে করেন ফর এক্সাম্পল আপনি আপনার স্মোকিং জোনের জন্য রেস্টুরেন্টের একটা অ্যাশট্রে কিনবেন, মানে খুব সিম্পল একটা সিলি একটা জিনিস, আপনি একটা লাল রঙের অ্যাশট্রে কিনে নিয়ে আসলেন উইচ কস্ট 500 টাকা। তা আপনার 4টা পার্টনার মনে করেন, একজন বলবে যে এই স্মোকিং জোনেরই দরকার কি, এই জিনিসটা তো শরীরের জন্য খারাপ। আরেকজন বলবে লাল কেন আনছো, লাল তো ক্যাটকেটা, নীল রঙের অ্যাশট্রে হলে ভালো হতো। আরেকজন বলতো 500 টাকাতে কেন অ্যাশট্রে কিনছো, 200 টাকায় তো অ্যাশট্রে পাওয়া যায়। সো মানে and also if you want to implement something you need to consult with all the people. So ওইটার জন্য যেটা হয়, হ্যাঁ ওটার জন্য যেটা হয় যে আপনার লেংদি হয়ে যায়, আপনি ওই ডিসিশন মেকিং এ অনেক সময় লেগে যায়। সো ইউ বিকাম মোর লাইক এ পলিটিশিয়ান অর এ ডেমোক্রেট, লেস লাইক এ বিজনেসম্যান। তা ওই জিনিসটা আমি বুঝছি when I started Pizzaberg. Before Pizzaberg I had another restaurant called Peri Pasta, which I had 3 other partners as well. And মানে at a given point we used to sell the maximum amount of pasta in a given day in whole Bangladesh. Peri Pasta was a thing back in 2016. Before that I had Coffee Express. So that was my first restaurant. Why always in the food business? Because at that time, see, I'm not a restaurateur, I'm a businessman. তো আমার কাছে যেটা মনে হয়েছে যে coming from a middle class background with small pocket, restaurant business at that point of time was the easiest business to start with, had very lesser entry barrier. That's number 1. Number 2 হচ্ছে this is a business where there is no credit line. আপনার যে কোনো ব্যবসা কিন্তু you need to come up with a credit line. And third and most important thing হচ্ছে from the get go, from the day one you see cash in restaurant business. আপনি প্রথম দিন কিন্তু ক্যাশ দেখেন, যে প্রথম দিন আপনি যদি একটা রেস্টুরেন্ট দেন, আপনি আপনার খালা মামা চাচা সবাইকে বলতেছেন, ওরা এসে আপনাকে হয়তো একটা বার্গার দাও, একটা কোক দাও, এই কিছু টাকা আপনি ডে ওয়ানে পাচ্ছেন। বাট আমি তো বড় ইনভেস্টমেন্টও করি ওটার জন্য। Yes, বাট ওটা ব্যাক আসতে তো অনেক টাইম লাগার কথা। True. My first restaurant investment was ভাই 5.5 লাখ টাকা, which was your own.
Not with the partnership. না উইথ দ্য পার্টনারশিপ। Okay. সো অল টুগেদার ইট ওয়াজ ভাই 17-18 লাখ টাকার ব্যবসা ছিল। আমি একটু লেটে জয়েন করছি বলে আমার থেকে একটু বেশি টাকা নিছিল। আর আমাদের বার্গারটা খুব ফেমাস ছিল। উই ইউজড টু সেল নাগা বার্গার। উই আর দ্য ফার্স্ট পিপল হু ফার্স্ট ইন্ট্রোডিউস নাগা বার্গার ইন বাংলাদেশ। That was like by you. Yes, back in 2016, yes. মানে মি অ্যান্ড সাম অফ মাই আমি শুনছি নাগা বার্গার আমার ওয়াইফও বলতো তখন খুব ফেমাস ছিল। তো এট ওয়ান পয়েন্ট আমরা প্রথম মাসে ওই ব্যবসা লাভ করলাম ভাই এক একজন 1.5 লাখ টাকা করে। তা আমার ইনভেস্টমেন্ট 5.5 লাখ টাকা, ফার্স্ট মাসের প্রফিট আসছে 1.5 লাখ টাকা পার পার্সন। তো পরে যেটা হয়েছে যে ওই অসুবিধা হয় কি আমরা তো ইয়াং ছেলে পেলে হঠাৎ করে যখন সিরিয়াস টাকা পয়সা দেখা শুরু হয় তখন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যায়। তখন একটা পর্যায়ে গিয়ে এমন একটা অবস্থা হলো প্রফিট হচ্ছে বাট আই এম গেটিং ভেরি লেস। তখন আমার মনে হচ্ছে যে আই এম ডুইং অল দ্য ওয়ার্ক, স্পেশালি দ্য ব্রেইন ওয়ার্ক। আর আমার এখনো মনে আছে যে ওই আমার রেস্টুরেন্টের দোতলা ছিল, 2 তলাটা ভাই কিচেন ছিল আর উপরে টিন শেড ছিল। তো আমাদের দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ভেঞ্চার। উই ডিডন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দ্য মানে আপনার এক্সস্ট সিস্টেম অর এনিথিং। আমরা বাথরুমের এক্সস্ট লাগাই রাখছিলাম, মানে 1200 টাকা দাম। তো ওইটা দিয়ে কোনো ধোঁয়াই বাইরে যেত না। তো আমি হাফ প্যান্ট পরে স্যান্ডো গেঞ্জি পরে কাজ করতাম। উপরে বড় বড় আমরা ক্রাশার বিক্রি করতাম, ক্রাশার বেস ভাঙতে হতো বরফের, ওটা হাত দিয়ে ভাঙতাম তরকারির চামচ দিয়ে। তো এনিওয়ে, তো আমার 1 মাসে মনে হয় 7 কেজি না 8 কেজি ওজন কমে গেছিল। And I did not hate it, I loved it. আমার মনে হয়েছে well this is what it takes to earn money, let's do it. No, that's a hard way. তখনও বিজনেসটা না মানে 50-50 ছিল, যে 50% পয়সার জন্য 50% হচ্ছে প্যাশন থেকে। এখন যেমন ভাই আমি প্যাশন থেকে ব্যবসা করি, মানে আমার মনে হয় মানে টাকা পয়সার যে ব্যাপারটা পার্সোনালি মানে ফিলোসফিক্যালি স্পিকিং একটা সার্টেন লেভেলের পরে গিয়ে আপনি যা পাবেন তাই সেটা এক্সট্রা। ফর এক্সাম্পল ঢাকা শহরে যদি আপনি থাকতে চান 3 থেকে 5 লাখ টাকা, 5 লাখ টাকা যদি আপনি খাবান ইউ উইল, মানে আমি ভাই আজকে একটা BMW গাড়ি নিয়ে আসছি না, আই হ্যাভ এ প্রিমিয়াম অ্যাজ ওয়েল, আমি দুইটা ডিফারেন্স পাই না। মানে ডিফারেন্সটা কি, আপনি একটু জোরে টান দিবেন, একটু জোরে আওয়াজ হবে, কিন্তু দুইটার কমফর্টই কিন্তু সেম, বরং BMW-তে প্যারা বেশি। জার্মান গাড়ির কমফর্ট তত ভালো হয় না, দিস ইজ স্পোর্টস ড্রিভেন কার। তো বাট দেন এগেন মানে দ্য পারপাস অফ এ কার টু ব্রিং ইউ ফ্রম পয়েন্ট এ টু পয়েন্ট বি, তাই না? তো এই 5 লাখ টাকা যদি আপনি কামান, এর বেশি টাকা যেটা হবে ওটা এক্সট্রা লাক্সারি। আর ওই 5 লাখ পর্যন্ত মানি ইকুয়ালস হ্যাপিনেস আমার কাছে যেটা মনে হয়। এরপরে গিয়ে মানি ডাজন্ট ইকুয়াল টু হ্যাপিনেস, It's all numbers. ইটস অল নাম্বারস। অ্যান্ড অলসো ওই টাকার সাথে বরং টাকা বাড়লে প্যারাও একটু বেড়ে যায়। এটা ট্রু, লাইক যখন আমাদের বেসিক নেসেসিটিস গুলো ফুলফিল হয়ে যায়, যে অল্প অল্প একটু শখ ফুলফিল হয়ে গেল, তখন শখ চলে আসে। শখটাও আপনি ফুলফিল করলেন, মানে আপনি বছরে কয়বার বিদেশে ট্যুর দিতে চান, আপনার কয়টা জার্মান গাড়ি লাগবে, মানে দেয়ার ইজ নো লিমিট। কিন্তু ওইটা কি আপনাকে হ্যাপিনেস দেয়? আমার মনে হয় না। মানে প্লেজার আর হ্যাপিনেসের মধ্যে পার্থক্য আছে। মানে আমি 200-তে গাড়ি টেনে প্লেজার পাইতে পারি, 250-তে গাড়ি টেনে প্লেজার পাইতে পারি, বাট আমি আমার পুরানো কেরিনা যেটা ছিল, আমি প্রথম আমার গাড়ি 1993 মডেলের, ওইটার সাথে আমার কাজিনরা, আমরা ফ্রেন্ডরা মিলে মোস্তাকিমের চাপ খাইতে যেতাম, দ্যাটস হ্যাপিনেস। ওটার সাথে ফ্রিতে জড়িত। ইয়েস, না দ্যাটস ট্রু। আচ্ছা ভাইয়া, তুমি যখন ডিসাইড করছো যে তুমি পিজ্জা বার করবা জাস্ট বাই ইউর ওন, জি ভাই, like how you decided, what inspired you like to make your own restaurant? I was already in the restaurant business. তো আমরা যখন পাস্তা বেচতাম তখন আমরা খুব ফেমাস ছিলাম, কিন্তু ওই যে ডিসিশনগুলো ইমপ্লিমেন্ট করা যেত না। তো আমার মনে হয়েছে নট ফর দ্য মানি সেক, আই ওয়ান্ট ওয়ান রেস্টুরেন্ট ফর মি বিকজ আই ওয়ান্ট টু ইমপ্লিমেন্ট অল মাই আইডিয়াস, দ্যাটস ওয়াই। মানে আমি যেটা চাই বা যেভাবে করতে চাই ওভাবে করতে চাই, তার মানে কোনো বাধা ছাড়া যেন আমি করতে পারি। And also I'm not the only one in Pizzaberg. My dad helped me quite a lot with everything. Still he helps me. He used to work for the government. তো আব্বুর চাকরি যখন শেষ হয়ে গেলেন, রিটায়ার্ডে চলে গেলেন, তখন আমাকে এখন তো খুবই খুবই ডিরেক্টলি আমাকে হেল্প করে। That's good. চ্যালেঞ্জেস কি পাও ডে টু ডে লাইফে তুমি যখন লিড করো তোমার একটা বিজনেস চালাতে? কি মানে মেইন তোমার অসুবিধাগুলো কি ফেস করো? নাম্বার 1 অসুবিধা যেটা মনে হয় ভাই, আমাদের দেশের মানুষের, নো অফেন্স টু দ্য বাঙালি পিপল, মানে আমার পার্ট অফ বাঙালি পিপল অ্যান্ড কালচার, কিন্তু আমাদের দেশের মানুষের জব অ্যাকাউন্টেবিলিটি ভাই খুব কম। আচ্ছা, যেরকম মনে করেন আপনি দেখবেন নেপালে বা দেখবেন আমাদের দেশে বড় বড় কোম্পানির সিইও বা বড় বড় ম্যানেজমেন্টের লোকজন ইন্ডিয়া থেকে নিয়ে আসতে হয়, থাইল্যান্ড থেকে নিয়ে আসতে হয়, শ্রীলঙ্কা থেকে নিয়ে আসতে হয়। দেশে স্কিল কম, স্কিল অনেক ভাই, মানে উই আর টু স্মার্ট ফর আওয়ার ওন ব্যান্ড।
বুঝছেন মানে আমরা অতিরিক্ত স্মার্ট মানে সে আমার যেই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারটা আমার মানে কিক অ্যাস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দ্যার ইজ নো গ্যারান্টি হি উইল বি আ ভেরি গুড ম্যানেজার বিকজ ওয়েন আই প্রমোট হিম টু বি আ ম্যানেজার হোয়াট হ্যাপেন্স ইজ হি গেটস ভেরি এনটাইটেলড ওই এনটাইটেলমেন্টটা আমাদের মধ্যে চলে আসে আমি তো ম্যানেজার হয়ে গেছি হি স্টপস ডুইং দ্য গুড ওয়ার্ক মানে হি দ্য ফার্স্ট থিং দ্যাট হি ডাজ আ লট অফ টাইম হোয়াট হ্যাপেন্স ফার্স্ট থিং হি ডাজ স্টপ ডুইং দ্য গুড ওয়ার্ক দ্যাট মানে মেড হিম দ্য ম্যানেজার ইন দ্য ফার্স্ট প্লেস তো আমরা অনেক ভালো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে যখন প্রমোট করে ম্যানেজার বা অনেক ভালো ম্যানেজারকে যখন এজিএম বানানো হয় তখন ওনার মধ্যে ওই এন্টাইটেলমেন্টটা চলে আসে যে ক্ষমতাটা ওটা 100% দেওয়ার ক্ষমতা মেন্টালিটিটাই চেঞ্জ হয়ে যায় যে হি থিংস হি বিকাম সামওয়ান মানে হু ইজ ইনভিনসিবল someone like big Yes, but there's no problem of thinking someone like big. The problem is when you think you are someone big, you should work like you are someone big guy, yeah. But thinking big, but কাজ করে না working big is there is a difference. Yes, no, true. So Pizza But as a brand, as a franchisee, no, there is no franchise, ভাই মানে এটা সবই আমার সবগুলো তোমার এটা পিজা বার্গটা অন্যান্য ফাস্ট ফুড চেইন থেকে কিভাবে একটু ইউনিক কিভাবে একটু ডিফারেন্ট ওয়েল আমি বলবো না যে আমরা বাংলাদেশ সবচেয়ে ভালো খাবার দেই আর আমি এটাও বলবো না যে আমরা বাংলাদেশের সবচেয়ে সস্তার খাবার দেই কিন্তু আমার যে প্যাকেজটা ওই প্যাকেজটা বাংলাদেশের সবচেয়ে সুইটেবল প্যাকেজ ইটস লাইক দ্য বিজনেস ক্লাস ইন এয়ারপ্লেন ইটস নট দ্য ফার্স্ট ক্লাস ইটস নট দ্য ইকোনমিক ক্লাস সামওয়্যার ইন বিটুইন গেট দ্য টেস্ট অফ এভরিথিং not even premium again, it's a business. That's a business, yeah. So how do you approach menu development? তুমি যখন কোনো মেনুটা চেঞ্জ করতে চাও, how you think about that? What factors do you consider? আমার কাছে যেটা মনে হয় ভাই আমাদের দেশের সবকিছু আমাদের দেশের মানুষের টেস্ট বার্ডের সাথে মেলানো দরকার লেট মি গিভ অ্যান এক্সাম্পল আমাদের দেশের চাইনিজ আর জেনুইন চাইনিজের ফারাক আছে আমাদের দেশের চাইনিজের কথা বলছো একটু বলি এই যে আমরা এখন চাইনিজ সাপ্লায়ার আসছে আমি ওদেরকে আমাদের দেশি চাইনিজ খাওয়াইছি আমাদের দেশি চাইনিজ খেয়ে বলছে দিস ইজ দ্য বেস্ট অফকোর্স এটার কারণ কি আমি আপনাকে বলি আমার কাছে পার্সোনালি মনে হয় টেস্ট বার্ড ওয়াইজ পৃথিবীর সেরা 3টা খাবার হচ্ছে থাই ফুড বাংলাদেশি ফুড আর বার্মিজ ফুড ইন্ডিয়ান খাবারও পার্সোনালি নো অফেন্স টু দ্য ইন্ডিয়ান ক্রাউড অনেক ইন্ডিয়ান ডিশ আমার পছন্দ কিন্তু আমার কাছে মনে হয় কেন জানি মশলার মিক্সিংটা ভালো হয় না দেখতে খুব ভালো হয় ঘ্রাণ খুব ভালো হয় টেস্ট একটু কম পাকিস্তানি খাবারের ক্ষেত্রে সেই একই ব্যাপার আমার কাছে লাগে যেমন আপনি দেখবেন হায়দ্রাবাদি বিরিয়ানি আর বাংলাদেশের কাচ্চি বিরিয়ানির মধ্যে ডিফারেন্স আছে না তো ওই আমাদের দেশে জাপান থেকে আমরা প্রিমিয় গাড়ি নিয়ে আসি না নিয়ে এসে সামনে পিছে বাম্পার লাগাই ভিতরে আল্লাহ লেখা লাগায় এত বড় আবদা একটা সিলিন্ডার সিএনজি সিলিন্ডার লাগায় এরপরে গাড়ির লেদার সিটের উপরে 2,500 টাকার সিট কভার লাগাই এন্ড অলসো উই হ্যাভ দ্য অডাসিটি টু পুট আ নো স্টিকার অন টপ অফ আওয়ার সিএনজি সিলিন্ডার তাও করে বিকজ উই ওয়ান্ট ইট আওয়ার ওয়ে we want everything our way আমাদের দেশে যদি আপনি ব্যবসা করতে চান যাই করবেন that's why Burger King could not do very well in Bangladesh or other foreign brands কারণ ওরা ওই ওদের নিজস্ব স্বকীয়তা নিয়ে আসতে চায় বাট ইউ নিড টু বি এবল টু কমপ্লাই উইথ দ্য লোকাল পিপলস টেস্ট না করলে হবে না তো আমাদের পিৎজাটা আই ওন্ট সে উই সেল ইটালিয়ান পিৎজা আই ওন্ট সে উই সেল আমেরিকান পিৎজা আমাদের দ্য মেইন জেস্ট ইজ ফ্রম ইটালি অর আমেরিকা বাট উই কেটার আওয়ার পিৎজা অন পার উইথ বাঙালি টেস্ট বাট অ্যাজ উই আর সেলিং আওয়ার প্রোডাক্ট টু দ্য বাংলাদেশি পিপল না ওইটাই আমি একটা জিনিস খাবো আমার সাথে যদি না যায় আমি এটা কেন খাবো এক্স্যাক্টলি মানে ওয়েন ইউ আর ইন রোম জাস্ট লাইক রোমান্স না ওইটাই সো তুমি যখন লাইক বিভিন্ন জিনিস নিয়ে আসো নতুন একটা ধরো নতুন একটা পিজা নিয়ে আসলা আচ্ছা পিজা নিয়ে কথা হচ্ছে বড় লোকের পিজা অনেক নাম শুনছে yes এখনো রানিং রাইট yeah of course that's your one of the most selling pizza one of the most selling I would say this is a celebrational pizza it's a very heavy pizza with half kilo of cheese for the large pizza how big is it the pizza size is in general like the 11 the big one is the 11 to 12 inch তো ওইটার মধ্যে হাফ কেজি চিজ থাকে তা আমার কাছে মনে হয়েছে যে অনেকে আছে খুব চিজ পছন্দ করে তো পিৎজায় দেখবেন যে আমার যে ফিলসফিটা যে বিরিয়ানিতে মাংস বেশি দিলে ভাল লাগে কিন্তু এত বেশি যদি আপনি মাংস দেন যে ভাতই দেখা যাচ্ছে না খালি মাংসই খাচ্ছেন তাহলে আবার অসুবিধা অনেক কিন্তু কিছু মানুষ এরপরেও পিৎজার সাথে চিজ পছন্দ করে এবং আমার আব্বা খুব পছন্দ করেন আমার ছোট ভাই আমার কাছে মনে হয় চিজের একটা প্যারামিটার থাকা উচিত একটা লেভেল এর বেশি নাহলে তো যেই মানুষরা ওভারলোডেড চিজ পছন্দ করে যে তার চিজ নিয়ে কোনো কমপ্লেন নাই মানে একদম পেট ভরে গলা পর্যন্ত চিজ খাবো ফর দেম ইটস দিস ইজ দ্য পিৎজা বড়লোকি পিৎজা অ্যান্ড অলসো ইটস আ সেলিব্রেশনাল পিৎজা ইট ইজ নট এ এভরিডে কনজাম্পশন নামটা কি দিছো আমি দিছি
ওকে, নামটা অনেক ক্যাচি। বিকজ সি ইটস নট বড় লোকের পিৎজা, ইটস বড় লোকি পিৎজা। দেখেন আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে আসছি, আমরা মাঝে মাঝে একটু বড় লোকি করি। কিরকম? ঈদের পাঞ্জাবিটা হয়তো একটা ভালো জায়গা থেকে কিনে, ঈদের পাঞ্জাবিটা সানগ্লাস একটা কিনলে 300 টাকারটা না কিনা 700 টাকারটা কেনার চেষ্টা করি। যে এই যে একটু একটু মিডল ক্লাস মানুষের মধ্যে হালকা একটু বড় লোকি, যে আমাদের মানে স্বাদ অনেক, সাধ্য একটু কম, এরপরও টিভিটা কিনলে সনি টিভিটা কেনার চেষ্টা করি। গাড়ি কিনলে প্রিমিয়াম নাকি BMW? না না নট তো আমার প্রিমিয়াম আছে ভাই। ফার্স্ট মানে রিকগনিশন কার্ড দ্যাট আই বট ওয়াজ প্রিমিয়াম, মানে শোরুম থেকে কেনা প্রথম গাড়ি প্রিমিয়াম ভাই। তো ব্যাপার হচ্ছে কি, আমরা ওই যে একটু যে বড় লোকি ব্যাপারটা, ওই জিনিসটাই আনতে চাইছে। যে আমরা দেখা যাচ্ছে আমাদের ছোটবেলায় কি হতো, আমরা এমনিতে চাইনিজে গিয়ে খাওয়া দাওয়া করতাম মাঝে মাঝে, মানে মাঝে মাঝে বলতে কি সেলিব্রেশনাল। আমার ছোট ভাইয়ের জন্মদিন আব্বা জিঞ্জিয়ানে নিয়ে খাওয়ালেন, বা আমার জন্মদিন আব্বা প্রিন্স নিয়ে খাওয়ালেন। মানে তখন তার এত রেস্টুরেন্ট ছিল না, আমরা এই যে চাইনিজ রেস্টুরেন্টে যেতাম, ওই অতটুকুই কিন্তু আমাদের বড় লোকি। ওই দিন গিয়ে যে ছবিটা তুলতাম ওইটাই 6 মাস ধরে দেখতাম। আর তখন ফেসবুক নতুন নতুন, যে একবার জীবনে ভাই ওয়েস্ট ইন্ডিজ গেছিলাম আইসক্রিম খাইতে, আমার এক মামা ওখানে জব করতেন, তা আমার জন্মদিন আব্বা নিয়ে গেলেন, মামাই আইসক্রিম খাইলো। মানে আমাদের প্ল্যান ছিল না আইসক্রিম খাওয়া, দেখে চলে আসার প্ল্যান ছিল। তো উনি যে আইসক্রিম খালেন, ওইটা ওই ওয়েস্ট ইন্ডিজে বসে আইসক্রিম খাওয়ার ছবি আমার 2 বছর প্রোফাইল পিকচার ছিল, ওইটাই আমার বড় লোকি। বুঝতে পারছেন? তাই এই যে একটু একটু বড় লোকি করার ইচ্ছা, ওই সে ইটস ইউর বার্থডে, এভরিডে ইউ অর্ডার বারবিকিউ মিট মেশিন পিৎজা, টুডে ইউ আর অর্ডারিং বড় লোকি পিৎজা। ওইটার প্রাইসটাও একটু বেশি, আবার আপনার একটু জান ভরে চিজও খাওয়া যাচ্ছে। তো আচ্ছা, তুমি বিভিন্ন মেনু অফার করো কাস্টমারদেরকে, কাস্টমাররা খাওয়ার পরে ওদের কি ফিডব্যাক দেওয়ার কোনো ব্যবস্থা আছে? অফকোর্স উই হ্যাভ আওয়ার পিয়ার লিডার্স। তো পিয়ার লিডার যারা, ইনারা হচ্ছে আপনার ইউনিভার্সিটি গোয়িং ছেলে পেলে, এরা মানুষের সাথে তাদের কাছে রিলেট করা, অ্যান্ড ইউ আর কমফর্টেবল টু শেয়ার ইউর এক্সপিরিয়েন্স উইথ দ্য পিপল হু ইউ থিঙ্ক আর কানেক্টেড টু ইউ। যেমন মনে করেন, আমি সবসময় পিয়ার লিডার ট্রেনিং একটা এক্সাম্পল দিই, যে দেখবা আর্মির পার্সনরা সবসময় ম্যাক্সিমাম ফ্রেন্ড হয়, বা বার্সেলোনার সাপোর্টাররা ফ্রেন্ড হয়, রিয়াল মাদ্রিদের সাপোর্টার, ডাক্তাররা ফ্রেন্ড হয়। সো আমরা ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্টদেরকে রাখছি, যে আমাদের ম্যাক্সিমাম গেস্ট, ফ্যামিলি গেস্টও আছে, বাট রেলিভেন্ট লোকজন যাদের সাথে রিলেট করতে পারে। তো ওরা গিয়ে জিজ্ঞেস করে আপনার পিৎজা কেমন ছিল, কোনো অসুবিধা আছে কিনা। ইফ দেয়ার ইজ আ প্রবলেম দে চেঞ্জ ইট রাইট অ্যাওয়ে। যদি কখনো কাউকে শুনেন যে উনি প্রবলেম বলার পরও চেঞ্জ করে দেয় নাই, আমাদের কিন্তু মেনুর উপরে কমপ্লেইন নাম্বার লেখা আছে, জাস্ট গিভ দেম আ কল, সাথে চেঞ্জ হয়ে যাবে। Oh, nice. That's a very good opportunity. আচ্ছা ভাইয়া, তোমার লোকেশন সো ফার কয়টা জায়গায় ব্রাঞ্চ তোমার? আমাদের ভাই 19টা জায়গায় মধ্যে ব্রাঞ্চ। সো ঢাকার বাইরে? ইয়েস। ঢাকার বাইরে কোন কোন বিভাগে? ঢাকার বাইরে আছে ভাই হচ্ছে নারায়ণগঞ্জে আছে, কুমিল্লাতে আছে, চিটাগাংয়ে 2টা আছে, রাজশাহীতে আছে, ফেনীতে কাজ চলতেছে। আপনার এই পডকাস্ট রিলিজ হওয়ার আগে হয়তো হয়ে যাবে ইনশাল্লাহ। আর খুলনাতে আমরা জায়গা নিয়ে নিছি, খুলনাতেও আসতেছে। এরপর নেক্সট টার্গেট বগুড়া, রংপুর, কক্সবাজার, and the target is to make it 100 in next 3 to 5 years. সো যখন তুমি লাইক কোনো জায়গা তুমি ডিসাইড করো যে আমি এই জায়গায় ব্রাঞ্চ করবো, ওখানে ব্রাঞ্চ করবো, ক্যান মেক লাইক তোমার প্রিরিকুইজিট কি থাকে? ওয়েল, আমরা আসলে সে মনে করেন আমরা যখন রাজশাহীতে গেলাম, আমরা যদি সিন্স উই আর এ ঢাকা ব্র্যান্ড, মানে উই আর ফ্যান্সি টু দ্য রাজশাহী পিপল অ্যান্ড টু আ লট অফ পিপল, সো উই ওয়ান্ট টু পুট আওয়ার ব্র্যান্ড সামওয়্যার যেটা সবাই যেতে আসতে চোখে পড়ে, জিনিসটা খুব পপুলার একটা জায়গা হয়, অ্যান্ড অলসো ক্রাউড, আমাদের পছন্দের ক্রাউড একটু বেশি থাকে। যেমন মনে করেন যদি বিরিয়ানির ব্যবসা করতাম তাহলে দিতাম নিউ মার্কেটে, যেহেতু যেখানে অনেক ক্রাউড, ফুটফল অনেক বেশি। কিন্তু আমার টাইপের ফুটফল আলা বেশি জায়গা দরকার, যেখানে হয়তো ভিজিবিলিটিটাও ভালো ওই রকম। আর অলদো মানে পিৎজা বার্গার এখন এমন একটা পর্যায়ে চলে গেছে, আমি যদি ভাই রাজশাহীতে চিপাগলির মধ্যেও দিই, তাও আমার কাস্টমার অত একটা কমবে না। আর আপনার তো এখন তো মার্কেটিংটা অনেক বেশি অনলাইন ওরিয়েন্টেড, তো অনেক রেস্টুরেন্ট দেখবেন গুলশানের অনেক বড় বড় পশ রেস্টুরেন্ট, সাইনবোর্ডও নাই, ওরা খালি অনলাইনে মার্কেটিং করেন, পিপল কাম, 7 দিন ভিড় লেগে থাকে। না, ওইটাই, মানুষের কাছে যদি রিচ করে মানুষ আসবে, কিন্তু ডিফারেন্ট টেস্ট কিন্তু নিতে চায়, আর একবার যদি ভালো লেগে যায় ওখানে বারবার আসে, এটা ভালো। আচ্ছা ভাই, তোমার তো অনেক লোক কাজ করে, তোমার কর্মচারী কয়জন? ভাই এই মুহূর্তে সব মিলে 700-800 উপরে হবে ইন টোটাল। ওদের জন্য কি লাইক তোমার সিপিএফ অ্যাভেলেবল আছে? ওদের জন্য ভাই থাকার ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা আছে, আর হচ্ছে আপনার মানে আমাদের ইন হাউসে সিপিএফ বলতে আমি লাইক আমাদের অস্ট্রেলিয়াতে সিপিএফ বলতে বুঝাই, আমি বুঝি না ভাই সিপিএফ মানে আমি বুঝাই বলছি। সিপিএফ মানে হলো ক্যাজুয়াল, পার্ট টাইম, ফুল টাইম। ও ইয়েস, মানে সবাই এইভাবে করতে পারবে। Yes, we have part-time employees, our peer leaders are part-time, surveillance people are part-time, অনেক ক্যাশিয়ার্স আর পার্ট টাইম, ফুল টাইম যারা কিচেনে কাজ করে।
আর সত্য। ক্যাজুয়াল লোকজন আছে। আছে না, হুম। তাহলে মানে সবগুলো অপরচুনিটিস অ্যাভেলেবল আছে, জি ভাই। which is very good। মানে যার যেটা দরকার সে সেভাবে কাজ করতে পারে, দ্যাটস ভেরি গুড। এই জিনিসটা ভালো, বিকজ এই জিনিসগুলো কিন্তু নতুন আসতেছে বাংলাদেশে। আচ্ছা আচ্ছা আচ্ছা। লাইক 10-15 ঘন্টা কেউ কাজ করতে চায়, অনেকে চায় 25 ঘন্টা, অনেকে চায় Yes. 40 ঘন্টা। সবার জন্য যদি অপশন অ্যাভেলেবল থাকে, উইচ ইজ গুড। আগে আমরা যেটা দেখতাম যে বলতো যে না তুমি হ্যাভ টু বি লাইক ডেডিকেটেড কর্মচারী, ইয়েস, এই জিনিসটা যে চেঞ্জ হইতেছে। আমাদের অনেক পার্ট টাইমার আছে। উই হ্যাভ অ্যারাউন্ড লাইক মোর দেন আই বিলিভ 250+ পার্ট টাইমার্স অল টুগেদার। আমাদের মার্কেটিং এ যারা কাজ করে তো অফিস করা লাগে না। আবার পিয়ার লিডার যারা, ওরা ওদের ওই আপনার স্কেডিউলটা দেয়, ক্লাসের অনুযায়ী রোস্টার করে দেয়। আবার সার্ভেলেন্সেও তাই ভাই। That's very good. That's very good. To marketing strategy নিয়ে আলাপ করে তোমার, বলেন না this স্যার। is like one of the good marketing strategies you follow. What's like the marketing strategy have been the most effective for your chain? Like, do you always consider 4 Ps? না, সবসময় তো করি না, বাট হয় কি ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন মার্কেটিং আইডিয়া ডেভেলপ করি 4P চিন্তা করে করি না ভাই। মানে এইটা এমবেডেড ইন মি বিকজ আমার মার্কেটিং গ্র্যাজুয়েট। তো ওইটা সে মানে যেমন সে আপনি যদি সূরা পড়তে যান, আপনি সবসময় বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেন, কিন্তু মাথায় থাকুক আর না থাকুক আমরা বিসমিল্লাহ পড়েই নেই, বা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েই নেই। তো আপনি যে কামিং ফ্রম দ্য মার্কেটিং ব্যাকগ্রাউন্ড, তো আমার ওই 4Pটা এমবেডই হওয়া তোমার জিনের মধ্যে গেছে। জিনের মধ্যেই আছে। সো মানে আই ডোন্ট হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট অল দ্য টাইম। আমার কাছে যেটা মনে হয় রিলেটেবিলিটি অনেক বড় একটা ইস্যু, আর আপনি মানুষের লাইফস্টাইলের সাথে আপনার প্রোডাক্টটা কিভাবে পজিশন করতে পারতেছেন ওইটা খুব বড় একটা ইস্যু। আবার আপনার রিভক্স সেটে চলে যেতে হয়, স্কিমার মধ্যে থাকতে হয়। মানে এই পুরাটাই ভাই আমরা ওই চিন্তা করে যখন একটা পোস্ট করি, সবসময় যে করা হচ্ছে এরকম না, মাঝে মাঝে রেলিভেন্স রাখার জন্য দিয়ে দিচ্ছে। মানে মাঝে মাঝে এমন পোস্ট গেছে যেটা আমার একদম পছন্দ হয় না, আমি দেশে ছিলাম না, বা আমি দেশে থাকা অবস্থা, মানে I am not মানে the person who drive marketing department. I'm the person who has the philosophy for the marketing department. আমি মাঝে মাঝে চিল্লাচিল্লি করে এটা কি পোস্ট দিছে, এটা ভালো হয় নাই, বা এটা কি দিছে, এটা কি চিন্তা করে দিছে। But the guideline is from me. It was started by me. But ভাই you will have to forgive me because I have to help other departments to comply. আর আরেকটা ব্যাপার হচ্ছে যে যেটা হয় যে ওই আমাদের দেশে মানে দেখা যায় কি আমি যেটা করছি বা আমার পছন্দের মানুষ যেটা করছে ওটা 10-এ 9, আর অন্য লোক যেটা করছে ওটা 10-এ 3 হয়ে গেছে। তো এটা একটু ডিফিকাল্ট কি অনেক সময়। আচ্ছা, how do you keep your brand relevant? এই ইন্ডাস্ট্রিতে তোমার ব্র্যান্ডকে রিলেভেন্ট করার জন্য বা রাখার জন্য কি কি অ্যাকশনস নিচ্ছে? আমাদের তো অনেক জেনজি ছেলেপেলে আছে যারা কাজ করে, এদের থেকে ইনসাইট নেওয়া হয়। আবার আমরা তো সারাদিন ভাই মানুষ ফেসবুকে ইদানিং স্ক্রল করে। আজকে আমার ফিজিওথেরাপিস্ট আসছে, এসে বলে ভাই আপনার চিকেন নেক হয়ে যাবে, কিন্তু আপনি এই ফোন গুতানো বন্ধ করেন। সো আই থিঙ্ক দ্য বেস্ট প্রোডাক্টিভ টাইম ইউ ক্যান পাস ইজ ইন দ্য টয়লেট। সকালবেলা উঠে যা মানুষ স্ক্রল করে, তো আমরা একটু রেলিভেন্ট থাকার জন্য এগুলা করতে হয়। That's good. তোমার মার্কেটিং ক্যাম্পেইন অনেক হিট খাইছে মার্কেট। Everyone talks about it. I mean, when I was doing my research, I see like very nice marketing campaign. এই আইডিয়াস গুলো জেনারেট করে কারা? আমি আর সালমান ভাই অধিকাংশ ক্ষেত্রে আইডিয়াগুলো আমার আর সালমানের মাথা থেকে আসে। So you guys discuss together and a lot of time ভাই, a lot of time. আজকে সকালে আমরা আলাপ আলোচনা করতেছিলাম, এই যে ডোনাল্ড ট্রাম্প সাহেব যে জিতে গেল, তো আমাদের বক্সের মধ্যে তো আগের থেকে ট্রাম্পের ছবি, বললাম যে শোনো এক কাজ করে দিই, এমন একটা ক্যাপশন দেই যে আমরা কিন্তু আগেই জানতাম আবার ভাইবের নাম ইলুমিনাটি। নাইস নাইস। ও আচ্ছা, আমি পিৎজা অর্ডার করে দিছিলাম, আমাদের জন্য পিৎজা চলে আসছে ভাইয়ের হাতে। দরকার ছিল না যদিও। থ্যাংক ইউ ব্রো, থ্যাঙ্কস ফর দ্যাট। থ্যাংক ইউ। খুবই মজা ছিল ভাইয়া, সেই পিৎজা। থ্যাংক ইউ। আমি তো আগে খাইছি তোমার স্টোরে গিয়ে, এখন মানে লাজবাব, বেশি জোস। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে আমি এটা রাখছি জাস্ট ফর লাইক আ মার্কেটিং পারপাস, বিকজ ভাইয়ের শো করতেছি, ভাইকে ইনভাইট করছি, ভাই আসছে, সো জাস্ট অ্যাজ আ কার্টেসি আই এম জাস্ট পুটিং দ্য এমটি বক্স হিয়ার। এন্ড অলসো এই বক্স দেখে একটু অর্ডার করেন, দেখতে দেখতে খান, তাহলে আরো চিল ফিল হবে। চিল ফিল মিলাই দিছো, ভালো মিলাই দিছো। যেটা ভাই জিজ্ঞেস করতেছিলাম তোমার, সাকসেসফুল মার্কেটিং ক্যাম্পেইনগুলোর মধ্যে সবচেয়ে হিট খাইছে কোনটা? ওয়েল, এখন আপনি হিটটাকে যদি টাকায় কনভার্ট করেন, এখন মার্কেটিং দুই কারণে হয়, একটা এক্সপোজার, একটা হচ্ছে আপনার সেলের জন্য। এখন সেল কোনটা আউটকাম দিছে, আর মানে অনেকগুলা ক্যাম্পেইনই ভালো আরওআই আসছে সেল ওয়াইজ অ্যান্ড এক্সপোজার ওয়াইজ। আমরা ওইভাবে করে নাই, তবে কোভিডের সময় আমরা ফ্রি পিৎজা গিভ অ্যাওয়ে করতেছিলাম, তখন আই উড সে আই ওয়াজ এ ন্যাশনাল টপিক, বিকজ কোভিডের সময় যেটা হচ্ছিল সব রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছিলো। তো আমার এটা খুব পার্সোনালি হিট করছে যে কবে আবার এমন দিন আসবে যে আমরা ওই গিয়ে রেস্টুরেন্টে বসে খেতে পারবো। তো পরে ফ্রি পিৎজা ছিল,
তখন আমরা বলছিলাম যে আপনারা যদি পিৎজা খেতে মন চায় জাস্ট ট্যাগ মি অর পিৎজা বার্গার এনিথিং, ইফ মানে আই সি ইট আই উইল গিভ ইউ আ ফ্রি পিৎজা, পাঠাই দিব। তো আপনি বাসায় এবারেরটা বাসায় খান, পরের বারেরটা ইনশাল্লাহ আমরা একসাথে বসে পিৎজা বার্গার খাবো। তো ওরকম তো দেখা যাচ্ছিল যে প্রতিদিন 50,000 থেকে 1 লাখ লোক ট্যাগ করছিল। আমি পাঠাচ্ছিলাম 30-40টা পিৎজা, মানে যতটুকু আমার চোখে পড়ে আর কি। আর অনেকে যেহেতু পাচ্ছিল না, এরা এসে এমনি খেয়ে যাচ্ছিল। সো দ্যাট গেভ আস এ হিউজ সেল বুস্ট। ওইটা খুব ভালো ছিল। কোভিডে 2বার যা লকডাউন হলো, 2বারেই আমাদের একই অফার ছিল। তোমার তো অনেক টাকা ইনভেস্টমেন্ট ছিল তখন। তাহলে কিসের ইনভেস্টমেন্ট? পিৎজা যে দিচ্ছিল ফ্রিতে ভাই 40টা পিৎজা দেয়া মানে হচ্ছে আপনার যদি প্রোডাকশন কস্ট 60%ও হয়, তাহলে আপনার 600 টাকা করে একটা 40টা বা 50টা এরকম না, আমি বলছি হাজার দিচ্ছিল না প্রতিদিন দিচ্ছিলাম 40টা 50টা, কিন্তু ট্যাগ করছিল আমাদের 50,000 to 1 লাখ লোক। না বুঝছি। আচ্ছা, তোমার এই যে তুমি এত বিজি থাকো, তোমার এতগুলা তোমার স্টোর রান করতে হয়, একটা টিপিক্যাল ডে তোমার কেমন হয়? লাইক ঘুম থেকে কখন উঠো, কি করো? ভাই ইন জেনারেল আমি ঘুম থেকে 11টার সময় উঠি, কারণ আমি ঘুমাইতে যাই 3-4টার পরে। তো স্কেডিউল একেবারেই এফড আপ। আর বাসায় যেতে যেতে রাতে 1-2টা বেজেই যায় অনেক সময়। আর সকালবেলা উঠে অফিসে যাই, যে আগেকার দিনে রিপোর্ট পড়ি, মনে হয় কোন ব্রাঞ্চে আমার যাওয়া উচিত, ওই ব্রাঞ্চগুলো ভিজিট দেই, কারো ডিরেকশন থাকলে ডিরেকশন দেই। মার্কেটিং নিয়ে সকালবেলা মার্কেটিং টিমের সাথে একটা অনলাইন মিটিং হয়, রাত্রেবেলা ম্যানেজারদের সাথে হয়, মানে ইটস আ ভাই ওয়ার্কিং মেহ্যাম। তো ওই চলতেছে। বাংলাদেশের একটা অসুবিধা কি, আমাদের সব কিছুই খুব সেন্ট্রালাইজ। দেখবেন যে যে কোনো ডিসিশনের ক্ষেত্রেও এখনও আমাদের লোকজন সেন্টারে ডিপেন্ড করে, যে এই দেওয়ালের রং চটে গেছে, নতুন রং কি কালার হবে এটাও যদি আমাকে বলে দিতে হয় তাহলে তো একটু মুশকিল। কিন্তু বাংলাদেশের সব ক্ষেত্রে এইটা হয়। দেখবেন যে আমাদের দেশে পলিটিক্যাল অ্যাসপেক্টও তাই, যে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকে, যে কোনো একটা সিম্পল ছোট ডিসিশনও তাকেই দিতে হয় কোনো একটা কনফ্লিক্টের সময়। তো এই যে ছোটোখাটো যখন কোয়েশ্চেনগুলো তোমাকে করা হয়, যেগুলো না করলেও হয়, অন্য ডিপার্টমেন্ট ম্যানেজ করতে পারে, ওগুলোতে তোমার ইনপুট থাকে? আমি বলি যে ভাই নিজেদেরকে এম্পাওয়ার্ড করেন, পাওয়ারটা ডিসিশন মেকিংটা সেন্ট্রালাইজ করেন না, ডিসেন্ট্রালাইজ করেন। যেমন আগে সমস্ত রিক্রুটমেন্ট আমাদের এইচআরের থ্রুতে হইতো, এখন আমি বলছি যে আপনার ম্যানেজার আর ক্যাশিয়ার ছাড়া রিক্রুটমেন্ট আপনারা লোকালি নেন, খালি এইচআরের কাছে কাগজপত্র পাঠিয়ে দেবেন, আপনারাই অন দ্য জব ট্রেনিং দিয়ে অন দ্য জব ঢুকে ফেলেন। 800-1000 লোক ভাই, কয়জনকে এইচআর দিয়ে ট্রেনিং দিয়ে পাঠানো যায়? অনেক লোক তো ভাই, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা বলছি নিজেরা ডিসিশন নেন। ছোট ছোট ব্যাপারে আমরা খুব ইন্সপায়ার করি। আমার কথা ভাই, আপনি ভুল করেন, ভুলগুলো গালি খাবেন, চাকরি যাবে না। আর গালি খাইতে খেতে 3টা ভুল ডিসিশনের পরে ভালো ডিসিশন নেওয়া শিখবেন। আমি যদি সব কিছুতে নাক গলাইতে যাই, তাহলে নাকও ছোট হয়ে যাবে আর কাজও হবে না। আর এফেক্টিভনেসটাও কমে যাবে অনেক। জি ভাই, এই যে এতগুলো স্টোরে তোমার ফুড কোয়ালিটি মেনটেন করতে হয়, কনসিস্টেন্ট সার্ভিস প্রোভাইড করতে হয়, এইগুলো কিভাবে মেনটেন করো? আমাদের একটা সেন্ট্রাল অফিস আছে, ওখানে আমাদের একটা সার্ভেলেন্স ডিপার্টমেন্ট আছে। ওই ডিপার্টমেন্টে যেটা হয়, ওরা সব সময় মানে একটা মানুষ একটা ব্রাঞ্চ সিসি ক্যামেরায় লুক আফটার করে। তো এনিথিং গোজ রং, হি কলস দ্য ম্যানেজার অ্যান্ড সে ভাই আপনার এই সেকশনে এই অসুবিধা হচ্ছে, ওই সেকশনে। অ্যান্ড অলসো হোয়াট হ্যাপেন্স ইজ এভরি পিৎজা দ্যাট উই মেক, উই টেক এ পিকচার and we have WhatsApp group, we send it to the WhatsApp group. ওই WhatsApp গ্রুপে আমাদের কিউসির লোকজন যারা সবসময় কম্পিউটারের সামনে বসে থাকে, ওরা বসে থাকে। তা আপনার প্রত্যেকটা পিৎজা যেমন বানায়, আমরা ছবি তুলে পাঠাই, ওরা জুম ইন করে যতটুকু কিউসি করা যায় কিউসি করে, দে সে ইটস ওকে, দেন ইট গোজ টু দ্য কাস্টমার, আদারওয়াইজ ডাজ নট। আচ্ছা, তো ভাই এই যে এতগুলো যে তোমার লোক হায়ার করতে হয় অ্যাক্রস দ্য ডিফারেন্ট স্টোরস, ওদের ট্রেনিংটা কিভাবে? অন দ্য জব ট্রেনিং হয় মেইনলি? অন দ্য জব ট্রেনিং অনেক ক্ষেত্রে হয়। আমরা রিসেন্টলি তো এইচআর ডিপার্টমেন্ট, এখন অসুবিধা কি ভাই, আমার যখন একটা আউটলেট ছিল, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ হ্যাভিং এ সিঙ্গেল আউটলেট। যখন 2টা ছিল তখনও ফার্স্ট টাইম ইন মাই লাইফ, 10টা ছিল তখনও ফার্স্ট টাইম ইন মাই লাইফ হ্যাভিং 10 আউটলেটস। তো ব্যাপারটা হচ্ছে কি, যখন আপনার একটা আউটলেট থাকে আর যখন আপনার 2টা আউটলেট থাকে, বল গেমটাই ডিফারেন্ট, ইটস এ ডিফারেন্ট বল গেম। ওয়েন ইউ হ্যাভ ওয়ান আউটলেট, দ্য কি ইজ টু you go there, you make everything work. When you have 2 outlets, the key is to make other people do your work. ওই আর্টটা শিখতে হয়, যে আর্ট অফ মেকিং সামওয়ান এলস ডু ইউর ওয়ার্ক দ্য ওয়ে ইউ ওয়ান্ট ইট টু। তা আমি যে 100% আর্ট শিখে গেছি, নট রিয়েলি, ইটস ভেরি ডিফিকাল্ট বিইং ইন বাংলাদেশ। অ্যাজ আই সেড বিফোর, আমাদের জব অ্যাকাউন্টেবিলিটি কম, আমাদের ক্রেডিবিলিটিও একটু কম। তো এরপরে আমরা চেষ্টা করতেছি, ইন জেনারেল লোক যখন হায়ার করা হয়, হায়ার ম্যানেজমেন্টের ইনাদেরকে 15 দিনের ট্রেনিং দেওয়া হয়। আবার অন দ্য জব ট্রেনিং অনেক সময় যেটা হয়, আমরা 10 জন ক্যাশিয়ার হায়ার করলাম, এদেরকে মানে বইপত্রের ট্রেনিং দেওয়া হয় 7-8 দিন। আমাদের সার্ভিস ম্যানুয়াল আছে, এগুলো পরে টোরে ওরা দেখে। এরপরে যেসব ব্রাঞ্চের ক্যাশিয়াররা ভালো, এদের সাথে লিয়াজও করে দেওয়া হয়। এরপরে ওনাকে একটা ব্রাঞ্চে স্টেশন করা হয়। সিস্টেমগুলো কি সব সেন্ট্রালাইজ না?
অনেক ক্ষেত্রে সেন্ট্রালাইজ, অনেক ক্ষেত্রে সেন্ট্রালাইজ না ভাই, যেখানে যেরকম কাজে লাগে আর কি। আচ্ছা আচ্ছা, বাট কোনো স্টোরের সেলস যদি জানতে চাও, মানে ইউ ক্যান লাইক নো ইট ফ্রম এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড? হ্যাঁ তা তো বটে, আমাকে প্রতিদিন সকালে ওরা পুরাটার সেল রিপোর্ট পাঠায়, সবগুলো স্টোরের অনলাইন সেল কেমন, অফলাইন সেল কেমন, কফি সেলের পার্সেন্টেজ কেমন, পিৎজা সেলের পার্সেন্টেজ কেমন, আমি টোটালটা দেখি। ওইটা দেখে আমরা মার্কেটিং চিন্তা করি যে নেক্সট মার্কেটিং ক্যাম্পেইন কী করা উচিত। তোমার কি মনে হয় মার্কেটিং কোম্পানি, আমার নিজের কোয়েশ্চেন, এটা কোনো কন্টেন্টের না, সো মার্কেটিং তোমার যে ক্যাম্পেইন হয় এখানের মধ্যে যে তোমরা টাকাটা ইনভেস্ট করো, ওটা যদি না করতে পার্সেন্টেজ অফ প্রফিট অনেক বেড়ে যেত? না না ভাই, আরও অনেক বেশি না মার্কেটিংয়ের, মানে আমার তো মনে হয় আমরা অনেক কম টাকা ইনভেস্ট করি। আপনার মার্কেটিং, আপনার সেলসের অ্যাটলিস্ট 15-20% হওয়া উচিত, আমাদের 3-5%। কিন্তু উই ক্যান ডু এফেক্টিভ মার্কেটিং। মানে আমরা ওই কার্পেট বমিং বলে একটা ওয়ার্ড আছে, কার্পেট বমিং কিরকম, ওই আপনার জার্মানি যখন ব্রিটেনের উপরে বম্বিং করতো ওইটারে বলে কার্পেট বমিং, মানে কিছু না দেখেই বম করা। আমরা টার্গেট মার্কেটিং করি যে ইফ ইউ, যেমন আমার যখন 4টা বা 5টা আউটলেট ছিল, উই নেভার ওয়ান্টেড টু ওভার এক্সপোজ আওয়ার সেলফ। মানে ইফ ইউ আর এ পটেন্সিয়াল পিৎজা বার কাস্টমার উইল অনলি মার্কেট টু ইউ। এখন সিন্স ইটস গোয়িং ন্যাশনাল, এখন আমরা একটু কার্পেট মার্কেটিং করতেছি। যেমন সে মনে করেন আজকে আমি মনে করেন সাকিব খানকে দিয়ে প্রমোশন করলাম, হিজ এ বিগ স্টার, কিন্তু উনারকে দিয়ে প্রমোশন করানোটা আমার জন্য অত বেশি আরও হয় না। কেন? বিকজ উনার ফলোয়ার ঢাকার বাইরে কম্পারেটিভলি ঢাকার ভিতরের থেকে একটু বেশি। আমার ঢাকার বাইরের আউটলেট আছে 4 জায়গায়, মানে ওভারকিল হয়ে যাচ্ছে। তো আমার ঢাকা সেন্ট্রিক যখন আমি মার্কেটিং করবো, আই রাদার উড গেট অ্যান ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার দেন এ ন্যাশনাল হিরো। আবার আমার যখন 64টা জেলায় ব্রাঞ্চ হয়ে যাবে, দেন আই উইল গো অ্যান্ড টক সামওয়ান লাইক সাকিব আল হাসান অর সাকিব খান অর সামওয়ান ন্যাশনাল। এটা জোস একটা মার্কেটিং হবে। সাকিব খান হাঁটতেছে, একটা পিৎজা খেলো, জোস। হ্যাঁ, কুড বি ওইটাই ও যাই করে নাকি হিট হয়ে যায়, ও নাকি তুফান সৃষ্টি করে সব জায়গায়, ডরাইছি। এই যে ট্রেন্ড যে চেঞ্জ হইতেছে ওভার দ্য টাইম, সামনের ট্রেন্ড কী হতে পারে, সামনের ফিউচার ফাস্ট ফুড ইন্ডাস্ট্রির জন্য কী দেখছো? যে কোনো ব্যবসায়ী ভাই একটা সময় স্যাচুরেশন হয় বা গ্রোথ পিরিয়ড থাকে। অলরেডি ফাস্টফুড ইন্ডাস্ট্রি লোকাল মার্কেটের জন্য 2 বছর আগে হচ্ছে ইট রিচড ইটস পিক, এখন ডাউনওয়ার্ড স্লোপিং। এখন যারা ওই যে বিগ ব্র্যান্ডস আছে ওরাই ব্যবসা করতেছে। আপনি সেলফোনের ক্ষেত্রে দেখেন তাই হচ্ছে, কিন্তু অ্যাপারেন্টলি ব্যবসা করছে 3-4টা কোম্পানি, কিন্তু শুরুতে কিন্তু অনেক কোম্পানি ছিল। আবার টেলিভিশনের ক্ষেত্রেও তাই, সব কিছু যে কোনো টেকনোলজি বা যে কোনো বিজনেস, যে ফাস্টফুড রেভলিউশন যেটা হয়েছে বাংলাদেশে 2010 সালের পর থেকে, ওইটাও ইট রিচড ইটস পিক। আই থিঙ্ক ইটস টাইম, মানে দ্য মার্কেট ইজ ফুললি ম্যাচিউরড। এই মুহূর্তে এন্ট্রি ব্যারিয়ারও অনেক, বাট আই ওন্ট সে যে এইটার এন্ট্রি ব্যারিয়ার এত বেশি যে আই ওন্ট ডিসকারেজ এনিওয়ান, বাট আই উড সে মানে দেয়ার আর আদার লুক্রেটিভ মার্কেটস অ্যাজ ওয়েল। এখন এই মুহূর্তে আমি বলবো যে এটা ডাউনার স্লোপিংয়ে যাচ্ছে, যদি না কোনো নিউ ইনোভেশন না আসে। দেখবেন যে আইফোনের ইনোভেশন স্টপড আফটার iPhone 5 or iPhone 6, এরপর থেকে ওরা দে কেপ্ট দ্য আইফোন বেটার, কিন্তু ইনোভেশন কিন্তু কম আসতেছে। এটা খুব বেশি চেঞ্জও হয় না, এক্স্যাক্টলি, একটু দুটো চেঞ্জ করে দিয়ে, কারণ আপনার চেঞ্জ করার কিছু নাই। আবার নোকিয়ার এরাতে দেখবেন, নোকিয়ার ইনোভেশনের সময় ছিল এন সিরিজ যখন ওরা লঞ্চ করে ওই সময়, এরপরে ফর মানে চাঙ্ক অ্যামাউন্ট অফ টাইম ফর 5 to 7 years ইট ওয়াজ জাস্ট লাইক দ্যাট লিনিয়ার। ওরা ওই গতবারের ভার্সনের থেকে একটু বেটার ভার্সন এবার এখন করতেছে। তাই আই থিঙ্ক উই আর রেডি ফর দ্য নেক্সট বিগ চেঞ্জ, হোয়াট এভার হ্যাপেন্স। আমাদের মোটামুটি উই আর all geared up. So এই চেঞ্জ হবে, চেঞ্জ comes with the challenges as well. 100%. So মানে if there's no challenge, what the point of playing this game? We are here for the thrill, not for the money. মেইন যে চ্যালেঞ্জগুলো ফেস করতেছে ওগুলো কি? এই মুহূর্তে ম্যানেজমেন্টের রিয়াল চ্যালেঞ্জ ভাই ফেস করতেছি। যেমন আপনার ওই যে মানুষজনকে প্রান্তিক, আমরা তো অনেক প্রান্তিক লেভেলের মানুষকে নিয়ে কাজ করতে হয়, ওদেরকে বুঝানো, ওদেরকে দিয়ে কাজটা, মানে বাংলাদেশে ভাই শিক্ষিত বেকার প্রচুর, অশিক্ষিত বেকার নাই, আর ওদের অ্যাভেলেবিলিটি অফ অপরচুনিটি অনেক বেশি। যেই লোকটা আমার এখানে ডিশওয়াশার আজকে জয়েন করছে, সে 8,000 টাকা বেতনে, আপনি চিন্তা করেন 8 থেকে 10,000 টাকা সে বেতন পায়, তার থাকাও ফ্রি, খাওয়াও ফ্রি। তো থাকা খাতে ঢাকা শহরে 7-8 হাজার টাকা চলে যায়, তার মেডিকেলও ফ্রি। সব মিলায় একজন মানে একদম লেখাপড়া কম জানা ডিশওয়াশ লোক 20,000 টাকা স্যালারি তুলে, নর্থ সাউথ থেকে পাস করা লোক আছে 20,000 টাকা চাকরি করে, তাই না? একদম ফ্রেশ গ্র্যাজুয়েট যারা, তো ওর অ্যাভেলেবিলিটি ও ডিশওয়াশ করতে পারবে না, কিন্তু যে ডিশওয়াশ করতে পারবে সে কালকে গার্মেন্টেও জয়েন করতে পারবে, পরশুদিন জাহাজ ভাঙা শিল্পেও জয়েন করতে পারবে। মানে এন্ট্রি লেভেলের মানুষ যাদের তার অতটা এডুকেটেড না, তাদের কিন্তু অপরচুনিটি অনেক ভাই, কম্প্যারিজন টু দ্য এডুকেটেড ক্রাউড। আচ্ছা, তো যারা তোমাকে দেখে অনেকে এগিয়ে আসতেছে যে ওরা ফাস্ট ফুড দিতে চায়, ইয়েস, ওদের জন্য তোমার পরামর্শ কি?
দিয়ান না ভাই, এন্ট্রি ব্যারিয়ার অনেক। এখন সে ওয়েন উই কেম উই প্লেড উইথ সামওয়ান লাইক পিৎজা হাট অর পিৎজা ইন বা ডমিনোস। এখন আপনি যদি আসতে চান, সি মানে আমি স্মার্ট, আবার আমার এক্সপিরিয়েন্সও আছে, আমার 7-8 বছর এই ট্রেডে মানে এক্সপিরিয়েন্স আছে। তা আপনি যদি আসতে চান ইউ হ্যাভ টু বি সো স্মার্ট যে আপনি 7 বছরের এক্সপিরিয়েন্স, আমার এডুকেশন, আমার স্মার্টনেসকে ট্রাম্প করতে পারেন। সো ওইটা একটু ডিফিকাল্ট। আই রাদার সে যে আপনার মানে যে করে, আমি এখন অনেক ব্যবসা করি না ভাই যেখানে 10 লাখ 12 লাখ 15 লাখ টাকা মাসে ইনকাম করা যায়, করি না কি জন্য, আমার অপরচুনিটি কস্ট বেশি, এর থেকে আমি অন্য ব্যবসা করে বেশি, মানে ব্যবসা লাভের জন্য করতে হয় না, মানে ব্যবসা করতে হয় আপনার প্যাশন থাকতে হয়, আপনার ওই 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 ইন্ডাস্ট্রিতে ড্রাইভ থাকতে হয়, অ্যান্ড অলসো আপনার ROI-টাও দেখতে হয় যে আপনি কত তাড়াতাড়ি ব্রেক ইভেন। আমরা যে শুনি বিভিন্ন জায়গায় যে প্রথম 1 লাখ টাকা এটা কামানো সবচেয়ে বেশি টাফ, এরপরে the first million is the dirty million বলেই তো। এরপরে আসলে do you believe on that? I believe on that, but depends on person to person. আপনি স্কেল আপ করতে চান কিনা, বা আপনার ওই ড্রাইভটা আছে কিনা, বা আপনি স্কেল আপনি লেখাপড়া করতেছেন কিনা। অনেকে দেখবেন একটা ছোট দোকান দিচ্ছে, অনেক ভালো চলছে, দোকানটা বড় করলে আর চলছে না, কারণ ছোট দোকান চালানো আর বড় দোকান চালানোর মধ্যে ডিফারেন্স আছে। অনেকে স্ট্রিট ফুডে অনেক ভালো ব্যবসা করছেন, পরে ভাবলো যে আমি স্ট্রিট ফুডে ভালো, লেটস গো অ্যান্ড গিভ এ প্রপার রেস্টুরেন্ট, ওখানে গিয়ে ধরা খেয়ে যাচ্ছে। সো ওনার জন্য কিন্তু ফার্স্ট মিলিয়ন ওয়াজ ইজিয়ার, মানে ফার্স্ট 1 লাখ টাকা ওয়াজ ইজিয়ার দেন দ্য সেকেন্ড ওয়ান। তো আপনার স্কেল আপ করার মানে ওই নলেজটা থাকতে হবে। আমরা তো আসলে আমাদের দেশে মানে যে রেস্টুরেন্ট ব্যবসাটা একটা শখের ব্যবসার মতো অনেকের কাছে, কোনো ব্যবসায় ভাই শখের ব্যবসা না, বিজনেস ইজ বিজনেস। সিরিয়াসলি বিজনেস করলে যে কোনো ব্যবসায় করা যায় আমার মনে হয়। যে বিজনেস এতদিন ধরে রান করতেছো, প্রায় তো অনেক বছর হলো, 18 থেকে রান করছো, তো 6 বছর হয়ে গেল, এখন এসে একটা জিনিস রিয়েলাইজ করছো, এটা যদি বিজনেস শুরু করার আগে রিয়েলাইজ করতা থিংস কুড বি ডিফারেন্ট ফর ইউ, ওই জিনিসটা কি হতে পারে? which you realize now যে না আমি যদি আগে জানতাম তাহলে আমার আরো 2-1টা ব্র্যান্ড খোলার দরকার ছিল। আই অনলি হ্যাভ ওয়ান বিজনেস, দ্যাটস পিৎজা বার্গ। কারণ ব্যবসা ডাইভার্সিফাই করতেছি, আমি একটু মানে মনে করেন ফার্মাসির ব্যবসা করতে চাইতেছি, যে লার্জ ফার্মা টাইপের যে ফার্মেসি আছে ওই রকম ফার্মেসির ব্যবসা করতে চাই, এবং এটাও মানে পিৎজা বার্গ মডেলেই করতে চাই। ভেরি গুড। তোমার এই যে মোস্ট রিওয়ার্ডিং অ্যাসপেক্ট অফ ওয়িং এ ফাস্ট ফুড চেইনটা কি? কোনটাতে সবচেয়ে বেশি তুমি স্যাটিসফাইড ফিল করো যে তুমি একটা বড় একটা কোম্পানির ওনার? উই আর রেলেভেন্ট। দেখেন আমার থেকে অনেক অনেক বড় বড় কোম্পানি আছে যারা হয়তো অনেক ইম্প্যাক্টফুল, সে মনে করেন ফর এক্সাম্পল BSRM রড, বা মনে করেন ওনারা তো নেশন ওয়াইড ব্যবসা করছে, অনেক বড় ব্যবসা করতেছে, বাট যেগুলো আপনি ডে টু ডে লাইফে ইউজ করেন, বাট দে আর নট ভেরি রেলিভেন্ট, যে মানুষ ওনাদেরকে নিয়ে ওই ব্যবসাটা নিয়ে কথা বলে না। আমাদের ব্যবসার অনেক ভালো দিক, আবার অনেক খারাপ দিক হচ্ছে কি মানুষ আমাদেরকে নিয়ে কথা বলে, যে পিৎজা বার্গ নিয়ে আপনি কথা বলছেন, ইদার ইউ আর মাই কাস্টমার অর নট, অর something else, or you live somewhere else, you have to know about পিৎজা বার্গ, মানে আপনি নাম শুনছেন বা আপনার পরিচিত এমন কেউ আছে যে আপনার যে পিৎজা বার্গের কাস্টমার, মানে ইউ ক্যান নট অ্যাভয়েড ইট। তো উই আর ভেরি রেলিভেন্ট, এইটাই এনজয় করি। ভেরি নাইস, ভেরি নাইস। আমার জাস্ট এই মাত্র মাথায় আমার একটা জিনিস মনে পড়লো, তোমাকে আমি জিজ্ঞেস করিনি আগে, তোমরা যে পিৎজা বানাও, ইউ গাইজ মেড দ্য পিৎজা ইনসাইড অফ ইউর স্টোর। ইয়েস ইয়েস। সো এই যে বিভিন্ন জায়গায় রান করতেছো, বাট ফুড কোয়ালিটি অলমোস্ট সেম, রাইট? স্ট্যান্ডার্ডাইজেশনটা কিভাবে মেনটেন হয়? উই হ্যাভ আ সেন্ট্রাল কিচেন ভাই, ওখান থেকে আমাদের ওই প্রি মিক্সিং ফুড যায় বা মিক্স যায়। সে মনে করেন আমি পিৎজাতে 10-12 রকমের চিকেন যায়, বিভিন্ন পিৎজাতে তান্দুরি চিকেন হতে পারে, বারবিকিউ চিকেন হতে পারে, কাবাব চিকেন হতে পারে। সো আমরা কি কাবাব চিকেনের মিক্সটা পাঠাই দেই, ওদের কাছে হচ্ছে চিকেনটা রিসিভ করে চিকেন কেটে, কারণ আমরা কোনো কিছু স্টোর করি না ভাই, প্রতিদিনকার চিকেন প্রতিদিন আসতেছে, ও কেটে স্টোর করে ওইটা এই পানিতে সিদ্ধ করলে এই মশলাটা দিলে সবার কাবাব চিকেন একই রকম কিছু যদি মানে এক্সট্রা থেকে ওটা ফেলে দিতে হয়। অফকোর্স না, অনেকে আমি শুনছি নাকি পরের দিন ইউজ করে, মানে এখানে কিছু ট্রিক আছে। কিরকম ট্রিক আমি আপনাকে বলি, যেমন মনে করেন আপনি বার্গারের জন্য সিনার মাংস নিয়ে আসছেন, তো সিনার মাংসটা একটা সাইজ করে আমরা কাটি, আশেপাশ দিয়ে কিছু মানে কিছু মাংস আমরা ফেলে দিই সাইজটা ঠিক রাখার জন্য। এই মাংসটা আমি ফেলি না, এই মাংসটা আমি রাইসে দিয়ে দিই। ব্যাপারটা বুঝছেন? এইটা মানে সারা পৃথিবী সব রেস্টুরেন্টই করে। বা চিকেন স্টু যেটা বানাচ্ছি ওই স্টুটা আবার আরেকটা কাজে লাগাই দিচ্ছি, যে চিকেন যে সিদ্ধ করতেছি ওই স্টুটা হয়তো আমি চিকেন ভেজিটেবলে দিয়ে দিচ্ছি। তো ওই রকম মানে রেস্টুরেন্টে আপনি ওয়েস্টেজ যত কমাইতে পারবেন, বাই প্রোডাক্ট যত ইউজ করতে পারবেন, তত আপনার জন্য ভালো। কখনো যদি ভোক্তা অধিদপ্তরের এক চাচা বিভিন্ন জায়গায় গিয়ে রেট জেতায়, ও যদি আসে তোমার স্টোরে, ইউ আর সেফ?
ভাই ওনাদের থেকে কেউই সেফ না, একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি। উই ট্রাই টু মেনটেন আমার 100%, আমাদের সবগুলোই ডেট স্টিকার আছে। লেট মি গিভ অ্যান এক্সাম্পল। আমার কয়দিন আগে, আমার এক বছর দুয়েক আগে আমার এক ফ্রেন্ডের রেস্টুরেন্টে গেছে, তো ও রাইস মারলে কি করতে পারে, ফ্রাইড রাইসের আইডিয়াটাই আসছে বাসি ভাত থেকে। মানে চাইনাতে কি হতো, রাত্রেবেলা যে খাবারটা রান্না করা হতো পরের দিন মাখালার ওটা ভাজতেন, ওই ভাজতেন বলে ওটাকে ফ্রাইড রাইস বলে, ওই জন্য এটা স্টিকি হয় না, লেগে যায় না। সো আপনার ফ্রাইড রাইসের কাজই হচ্ছে এর আগের দিন ভাতটা সিদ্ধ করে রাখতে হবে। তো ওই এসে বলে তুমি বাসি ভাত খাও এখন, মানে ভোক্তা অধিকার থেকে। তখন বলতেছে স্যার ফ্রাইড রাইস জিনিসটা এমন, বলে তোমার ভাতের ডেট স্টিকার কই, মানে কি উদ্ভট কথা। ভাত এসে আপনি ভাত খেয়ে দেখেন ঠিক আছে কিনা, তো আমাদের ভাতের উপরে স্টিকার। বাট অসুবিধা হচ্ছে কি, যে আপনি যদি খারাপ খুঁজে বের করতে চান, আপনি অনেক ভালো একটা মানুষেরও খারাপ দিক বের করতে পারবেন। আর আপনি যদি একটা মোটামুটি কনজেনিয়াল মেন্টালিটি নিয়ে আসেন, ফ্লেক্সিবল মেন্টালিটি নিয়ে আসেন, তাহলে আপনার চোখে খারাপ পড়বে না। মানে আমি যদি আপনাকে মনে করেন বুর্জ আল আরবেও নিয়ে যাই, ওই হোটেলেও আপনি 5টা খারাপ জিনিস খুঁজে বের করতে পারবেন, তাই না? তো এখন আপনি কি রকম, আপনি কাউকে কারেকশনের মেন্টালিটি নিয়ে আসছেন নাকি মিডিয়া স্টান্ট করতে আসতেছেন, ওটা আপনার উপরে। তা আমি বলতেছি না যে দে আর অল ব্যাড, ওনারা থাকাতে আমাদের কিছু সুবিধাও হয়েছে। যেমন অনেক স্ট্যান্ডার্ড আমরা জানতাম না, যে ডেট স্টিকার, ইম্পোর্টার এসেল, এই জিনিসগুলো আমরা জানছি। আবার কিছু কিছু ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে ওনাদের ভিডিও দেখে, আমাদের রেস্টুরেন্টও 3-4 বার আসছে, কোনো জায়গায় আহামরি কোনো অসুবিধা পায় নাই। যেমন একদম সিম্পল কথা বলি ভাই, আমাদের দেশে রেস্টুরেন্ট ব্যবসা করতে হলে আপনার 14টা লাইসেন্স করা লাগে, 14টা ডিপার্টমেন্ট থেকে। উইথ দ্য স্পিড মানি ফর আ সিঙ্গেল লাইসেন্স ইউ নিড টু স্পেন্ড 40,000 টাকা ফর ওয়ান ব্রাঞ্চ। তা আপনি 14কে 40,000 দিয়ে গুণ করেন, 4.5 লাখ টাকা আপনার বছরে খরচ হয় জাস্ট ফর দ্য রিনিউয়াল অফ ইয়ার লাইসেন্সেস। অ্যান্ড এই সরকারি খরচ কিন্তু 2 লাখ টাকা বা 1.5 লাখ টাকা, বাকি টাকা ঘুষ দিতে হয় আপনাদেরকে। এই 14টা লাইসেন্সের একটা না থাকলে আপনাকে জরিমানা করে, কিন্তু তারাও খুব ভালো করে জানে এই লাইসেন্সগুলো। যেমন ডিসি অফিসের লাইসেন্স, পরিবেশের লাইসেন্স, এরপরে শ্রম অধিদপ্তরের লাইসেন্স, মানে ইরেলিভেন্ট কিছু লাইসেন্স আছে আমাদের। যেমন হাউ কাম আ রেস্টুরেন্ট দ্যাট অপারেটস ইনসাইড এ বিল্ডিং হ্যাজ এনিথিং টু ডু উইথ এনভায়রনমেন্ট? এত লাইসেন্স করতে গেলে মানুষ বিজনেস অপারেশন, আমাদের একটা ওয়ান স্টপ সলিউশনের জন্য আমরা অনেক দিন ধরে বলতেছি যে আমাদের একটা সলিউশন লাগবে, আমরা একটা লাইসেন্স নেব, ওইটার এগেইনস্ট সবগুলো থাকে কি এরকম না, ফায়ারের লাইসেন্স নেওয়া লাগতেছে। তো এই যে লাইসেন্সগুলো আপনি নিচ্ছেন, আর রুল মেকাররা এমনভাবে করে রাখে যেন আপনার তাকে পয়সা দিয়েই লাইসেন্সটা নিতে হয়। যেমন ডাক্তার সনদ নিতে হয়, আপনার আমার রেস্টুরেন্টে প্রতি মাসে 200 লোক যায়, 200 লোক আসে, এরকম একটা জায়গায় আপনি ডাক্তারি সনদ কিভাবে নেবেন সবার, যে তাদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রতি মাসে সনদ নিতে হয়। তো ওদের সিস্টেমটাকে ওরা এভারেজ 10 জনের একটা কমন নাম দিয়া সনদ দেওয়া যায়, টাকা দিয়ে দিলেই হয়ে যায়, একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা ভাই। তা আমরা উই ওয়ান্ট টু চেঞ্জ ইট। তো বাংলাদেশে ব্যবসা করার এই অনেক অসুবিধা আছে, যে অ্যাপেক্সের মালিক উনি কয়দিন আগে হয়তো বলছেন যে বাংলাদেশে ব্যবসা করার থেকে বিষ খেয়ে মরে যাওয়া ভালো। না সত্যি, এত প্যারা নিয়ে যদি বিজনেস করতে হয় লাভ নেই তুমি। বিকজ আপনি জানেন, মানে আপনি এত বড় একটা করাপ্টেড সিস্টেমের মাঝখানে একটা জায়গা, মানে আপনার সারা শরীরে দুর্গন্ধ, আপনি হাত ক্লিন করে আপনার কোনো লাভ নেই, আপনার পুরো শরীর ঠিক করতে হবে, অথবা ইটস আ কন্টিনিউয়াস প্রসেস, আস্তে 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 ঠিক করবেন আপনি। তো হঠাৎ করে এসে আপনি একটা দোকানে ঢুকে গেলেন, বাট ডাউন সাইডও আছে ভাই, অনেক রেস্টুরেন্ট আছে খুব ডার্টি, খুবই ডার্টি, এগুলি আলাদা, বা হয়তো বাসি পচা খাবার খাচ্ছে ওগুলো আলাদা, কিন্তু ব্র্যান্ড শপ জেনে বুঝে কোনোদিন এগুলা করে না, ঠিক আছে? তা আপনি একটা, যেমন আমি কয়েকদিন আগে দেখলাম একটা বিরিয়ানির দোকানে গেছে গিয়ে, ওরা মনে হয় জাফরান কালার ইউজ করে, জাফরান কালার একটা গ্লাসে ঢেলে বলছে এটা খান, মানে এটা দিস ইজ পাবলিসিটি স্টান্ট। ওইটা আপনি বিরিয়ানিতে দেওয়া বিরিয়ানি খাইতে বলেন, তো যেই লোক ওই বিরিয়ানির দোকানে কাজ করে সে ওইটার বিরিয়ানি খায় না, অবশ্যই খাইতো, তাহলে অসুবিধা কি? তা আপনি জাফরান 1 গ্লাস ঢেলে বলতেছেন এটা খান, এটা কেউ খাবে? বুঝছে, সবাই বলতেছে না ভালো কাজ করতেছে, ভালো কাজ। ইয়েস, বিকজ আমাদের মাইন্ডসেটটাই এরকম যে আমরা গাড়িতে চড়া মানুষের গাড়ি ভাঙতে অনেক ভালো লাগে, বা আমরা বড় লোক ধরা খেলে আমরা খুব খুশি হই, বা বিজনেসম্যান ধরা খেলে আমরা খুব খুশি হই। কিন্তু এই বিজনেসম্যানই দেখবেন, যেমন আমার রেস্টুরেন্ট বা যে কোনো একটা রেস্টুরেন্ট যাদের অনেকগুলা, যেমন চিলক্স, ওদের অনেকগুলা ব্রাঞ্চ, 1000-1200 লোক কাজ করে, 1200 লোককে ওনারা ডাইরেক্ট ওনাদের রিজিকের সাথে আল্লাহ পাক ওনাদের যুক্ত করছেন, প্লাস আরও আনুষঙ্গিক কত সাপ্লায়ার্স আছে, তার ফ্যামিলি আছে, হয়তো একটা লোকের থেকে ওনার ছেলেপেলেরা ফ্লেক্সি করায় যারা ওই রেস্টুরেন্টে কাজ করে, ওই ফ্লেক্সিওয়ালারও কিন্তু রিজিক হচ্ছে এই মাধ্যমে, তাই না? বা যেই লোকটার থেকে মুরগি নিচ্ছে, বা যেই লোকটা মুরগির ট্রান্সপোর্টের কাজে আছে, বা যেই লোকটা মুরগিটা উঠাচ্ছে, মুরগিটা ছিলছে, তারও কিন্তু রিজিকের মাধ্যম কিন্তু এই রেস্টুরেন্টটা।
তো আর ইকোনমিতে তো এটার ইম্প্যাক্ট অনেক বেশি, আপনি জিডিপিতে। আর আমরা যেসব লোক নিয়ে কাজ করি এইসব লোক নিয়ে তো আমরা গার্মেন্ট ছাড়া কেউ কাজ করতে চাই না। সিস্টেমটা ইজি করা উচিত, ইজি করা উচিত। মানে আজকে ডোনাল্ড ট্রাম্প একটা কথা বলছে যে উই হ্যাভ টু টেক কেয়ার অফ আর জিনিয়াসেস বিকজ উই ডোন্ট হ্যাভ মেনি অফ দেম। তো আমাদের দেশে ওইটা করা উচিত যে উই হ্যাভ টু টেক কেয়ার অফ আর জিনিয়াসেস, উই ডোন্ট হ্যাভ টু মেনি অফ দেম। ইফ ইউ ডোন্ট ডু ইট, তাহলে জিনিয়াস লাইক ইউ উইল ট্রাভেল টু অস্ট্রেলিয়া অর আমেরিকা, বিকজ ওরা কিন্তু দে ইনভাইট এভরিওয়ান উইথ ওপেন আর্ম। আজকে আমার যে অবস্থা ভাই, আমি আমেরিকাতে গিয়ে যদি আমি ব্যবসা করি, আমি আমেরিকা ঘুরে আসছি, তো আমি 3 বছরে পিৎজা বার্গার থেকে বড় করে ফেলার পটেনশিয়াল আমার আছে বা ব্যবসার আছে, যা মার্কেট যেভাবে বুঝি। ওয়াই ডোন্ট আই ডু দ্যাট ভাই? জন্মাইছে এই দেশে ভাই, আমাকে স্ট্র্যাটেজিটা শেয়ার করো, আমি অস্ট্রেলিয়া করি। করবো না ভাই, অসুবিধা নাই। অস্ট্রেলিয়া গেছে, অস্ট্রেলিয়া দেয়ার আর অপরচুনিটিস, বাট হচ্ছে আমেরিকা ইজ দ্য ল্যান্ড অফ অপরচুনিটি। আমেরিকা আমার খুব ভালো লাগছে, আমার মনে হয়েছে যে ইভেন আমি ওখানে পিৎজা বার্গ দিলে ওখানে ব্যবসা করতে পারবো। নামটা শুনেই তো ক্যাচি। নামটা আমি পিৎজা বার্গ দিলে ভাই একদম টাইম স্কয়ারের মাঝামাঝি একটা ব্রাঞ্চ দিব, ইদার টাইম স্কয়ার অর নট। এবং ওইখানে মনে করেন আমেরিকাতে ইনফ্লুয়েন্সার মার্কেটিং হয়, কিন্তু আমরা যেই লেভেলে নিয়ে গেছি ওই লেভেলে এখনো হয় না, বুঝতে পারছেন? তো ওখানে গিয়ে মানে আই হ্যাভ ডিফারেন্ট গেম প্ল্যান ফর আমেরিকা। সো ইউ আর সাকসেসফুল নাও বিজনেস ওনার। I won't say I'm successful. I would say I'm trying, bhai. Now you are already successful business owner. So how you celebrate your success? স্মল সাকসেস পেলে কিভাবে এনজয় করো, আর বড় সাকসেস পেলে কিভাবে এনজয়? আগেকার দিনে যেটা হতো, যখন একটু একটু সাকসেস, একটা ভালো গাড়ি কিনতাম, একটা দামি ঘড়ি কিনতাম। এখন আমার কাছে যেটা মনে হয়, হ্যাপিনেস ইজ নট হ্যাপিনেস ইফ ইউ ক্যান নট শেয়ার ইট উইথ দ্য লাভড ওয়ান্স। তো আমার যেটা মনে হয় যে আমরা অলরেডি একটা চিন্তা ভাবনা করছি যে আমরা প্রত্যেকটা আউটলেটের এমপ্লয়ীদেরকে ওই আউটলেটের মালিক বানায় দিব, যেহেতু আমাদের কোনো ফ্র্যাঞ্চাইজার নাই বা আমাদের কোনো পার্টনার নাই। তা আমি বলবো যে এই আউটলেটের প্রফিটের 20%, মানে একটা টার্গেট দেবো 20% মাসে তোমরা নিয়ে যাও, আর তোমাদের স্যালারিও আছে, বাকি যেটা ওটা সেন্ট্রালি জমা করো টু দ্য এক্সপানশন। কারণ ভাই আমি আপনাকে একটু আগে অফ এয়ারে বলতেছিলাম যে আমার লাইফের মানে আমার চাওয়া পাওয়া হামুড়ি তেমন কিছু না, আমি মানে খুব বেশি এক্সট্রাভাগেন্ট খরচও করি না, যেটা হয় ওইটা আমার লাইফস্টাইল মেনটেন্যান্স, মানে অ্যাজ এ সিইও অফ পিৎজা বার্গ ওতটুকু আমার লাগে। যে বাংলাদেশের লোক একটা ভালো গাড়ি না হলে দাম দিতে চায় না, তো বাড়িওয়ালার সাথে যখন মিটিং করতে যাই, বাড়িওয়ালা অ্যাডভান্সের টাকা 10 লাখ কমায় দেয় ভাই একটা দামি গাড়ি দেখলে, যে আমাকে ভাড়া দিতে পারবে, অ্যাডভান্স থেকে ভাড়া কাটা লাগবে না, বুঝতে পারছেন? তো ব্যাপার ওই রকমই, যে আমার মনে হয় যে আমি সেলিব্রেট করতে চাই আমার আশেপাশের মানুষজনকে নিয়ে, এবং আমার ইচ্ছাও আছে যে পিৎজা বার্গ থেকে ফিলান্থ্রপি আমরা অলরেডি করি, একটা ট্রাস্ট করে দেয়, বাচ্চাদের একটা স্কুল করা। ভাই আপনার এই প্রথম অনেয়ারে বললাম যে বাচ্চাদের একটা স্কুল করা, যেখান থেকে একদম মানে মানুষজন প্রপার এডুকেশনটা যেন পায়, এবং ওদেরকে যদি আমরা চাই হার্ভার্ড, ইয়েল এগুলাতেও যেন যদি পাঠানো যায়। আসলে যদি যোগ্যতা থাকে, ওয়াই নট? আমাদের জাস্ট যারা আছে তাদের একটা পুশ দরকার, 100% দরকার। বাংলাদেশে অনেক ছেলেপেলে আছে, অনেক ট্যালেন্টেড লোকজন আছে ভাই। আমরা মানে আরেকটা অসুবিধা কি, আমার সালমানের সাথে ওই দিন আলাপ হইতেছিল ভাই আমাদের দেশে। আচ্ছা, সালমানের কথা আসছে, সালমানের সাথে পরিচয় কখন? সালমান খান না, সালমান মুক্তাদি। হ্যাঁ, মানে হি ইজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড ইন দ্য ওয়ার্ল্ড, মানে উই আর জাস্ট লাইক ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার। Like how you guys met with each other? For the work purpose, for the first time. কিন্তু ছোটবেলা থেকে আমাদের খাতির ছিল, ওয়ার্ক পারপাসে উই স্টার্টেড ওয়ার্কিং টুগেদার, অ্যান্ড দ্য মোস্ট কমন থিং দ্যাট উই হ্যাভ বিটুইন আস ইজ উই হ্যাভ দ্য সেম প্যাশন অ্যান্ড ড্রাইভ টু ডু বেটার। মানে হোয়াট এভার হি ডাজ অর আই ডু, আ লট অফ দেম ইজ নট ফর দ্য মানি, ইটস ফর দ্য প্যাশন। মানে আমি বিজনেস করি কারণ আমি বিজনেস করতে ভাল লাগে, পয়সা যেটা আসছে এটা বাই প্রোডাক্ট অফ দ্য বিজনেস, বাই প্রোডাক্ট অফ দ্য এক্সেলেন্স দ্যাট ইউ ডু। One thing I feel when I see like you and Salman together, like you two are the peas in a pot. No. I will say in a different way. You are the soul of the company and he is the heart of the company. Yeah, you can say that. Yes. Because the way you guys think for one company, I didn't see anywhere. So I feel that like আমি বাংলাদেশে খুব আপডেটেড না সবকিছু নিয়ে, বাট যখনই আমি দেখি তোমরা কোনো পডকাস্টে এসে কথা বলো, but I feel like it goes together. Salman Muqtadir, whoever he endorses, he owns the brand. আচ্ছা, বুঝতে পারছেন? মানে ও একজন ওনারশিপ নিয়ে কাজ করে, যে কারোর সাথেই যখন কাজ করে, সেটা আমি হই আর যেই হোক, ওনার আর আমার সাথে তো মানে উই হ্যাভ দ্যাট কাইন্ড অফ রিলেশনশিপ। মানে ওই পিৎজা বার্গকে ও আমি যেই চোখে দেখে ওই চোখেই দেখে, ওই চশমা পরেই দেখে। ভেরি নাইস। অ্যান্ড যেটা বলছিলাম, সালমানের সাথে কথা হচ্ছিল ভাই, ইফ আই আস্ক ইউ, আমাদের দেশে একটা বিরাট বড় সায়েন্টিস্ট দেখান যাকে আপনি ফলো করবেন নাই, বিরাট বড় রাইটার দেখান ইন্টারন্যাশনাল লেভেলে, ফলো করবেন নাই, বিরাট বড় আপনি ফিলোসফার দেখেন নাই। সো এই ভ্যাকুমটা আমাদের হয়ে গেছে, এই কারণে আমরা জাতিগতভাবেও খুব কনফিউজড। এই জন্য দেখবেন উই অলওয়েজ গো ফর দ্য পাবলিক অপিনিয়ন। আপনাকে একটা মজার জিনিস বলে, আমরা তো মার্কেটিং নিয়ে কাজ করি, পাবলিক সেন্টিমেন্ট নিয়ে। একটা পোস্টে, একটা খুব মানে মর্মস্পর্শী পোস্টে আপনি যদি প্রথম 50টা রিয়াকশন হাহা ফালাইতে পারেন,
ওই মর্মস্পর্শী পোস্টের ম্যাক্সিমাম রিয়াকশন হাহা হবে, এরপরে লাভ হবে, এরপরে লাইক হবে। আর একটা মানে একেবারে জোক মারা পোস্টে যদি প্রথম 50টা রিয়াকশন কেয়ার দিতে পারেন, ওখানে অধিকাংশ কেয়ার হবে, এরপর লাভ হবে, এরপরে হাহা হবে। তার মানে কি উই অলওয়েজ ফলো দ্য পাবলিক ট্রেন্ড কোন দিকে যায় Yes. ওটা উই জাস্ট ফলো ইট। যে মানে পাবলিক অপিনিয়ন, যেটা আর কি ফেমাস পাবলিক অপিনিয়ন, আমরা ওইটাই ফলো করি। মানে আমাদের পার্সোনাল অপিনিয়ন তৈরি হয় বাকিরা কি করছে ওইটা দেখে। আচ্ছা, এখন একটা নতুন সেগমেন্টে যাবো, বিকজ আমি নর্মালি অনেকগুলো সেগমেন্ট করি, আজকে সেগমেন্ট অনেক কম রেখেছি, বিকজ ভারত থেকে জানার অনেক কিছু আছে, ওগুলো আমি সেগমেন্টের মধ্যে ফেলে এটাকে শর্ট করতে চাই না। সো জাস্ট একটা র্যান্ডম কোয়েশ্চেন নামে একটা সেগমেন্ট আছে আমার। এখানের মধ্যে একটা কোয়েশ্চেন হলো যেমন, হোয়াট ইজ ইউর ফেভারিট আইটেম ইন ইউর মেনু, হোয়াট মেক্স ইট স্পেশাল টু ইউ? ভাই আপনাকে যদি বলি আপনার বাচ্চাদের মধ্যে কোনটা ফেভারিট, ইটস ভেরি ডিফিকাল্ট ফর ইউ। একটাই বাচ্চা আমার, একটাই ফেভারিট। যদি 2-3টা বাচ্চা থাকে তাহলে তো ইটস ভেরি ডিফিকাল্ট টু সে। ফর মি মানে সিন্স আই হ্যাভ ডেভেলপ মোস্ট অফ দ্য মেনুস মাই সেলফ, ম্যাক্সিমাম পিৎজাই আমার নিজের হাতে করা, তো সবগুলাই আমার খুবই পছন্দের ভাই, কোনোটা আসলে ফেলে দেওয়া যায় না। বিকজ এক একটা পিৎজা এক এক টাইপের। আমাদের অন্যান্য যারা পিৎজার ব্যবসা করে দেখবেন ওদের পিৎজা হয়তো খেতে মজা, 10টা পিৎজাই খেতে কাছাকাছি একই রকম। আমাদের যে কটা 12টা পিৎজা আছে, 13টা পিৎজা 13 রকম, একটার সাথে আরেকটার কোনো মিল নাই। তো এক একটার অ্যাট্রিবিউট এক এক রকম, এক একটার মানে ওই পপুলারিটি এক এক। ইউ ওয়ান্ট টু চুজ এনিথিং পার্টিকুলারলি? একটা খুবই ভালো লাগে, এইটাই বেশি খেতে চাও? এভরিথিং পিৎজা। Before it used to be barbecue meat machine, before that it used to be meaty onion, মানে চেঞ্জ হয় আর কি। চেঞ্জ হয়। এখন কোনটা চলছে? এখন আমার পছন্দ এভরিথিং। এভরিথিং? ও আই থট লাইক এভরিথিং মানে অল পিৎজা। দা এভরিথিং, ওকে, yeah. ইটস আ নেম। ওকে ওকে, গট ইট। যদি ফাস্ট ফুড বিজনেস ইন্ডাস্ট্রিতে না থাকতা তাহলে তোমার সাথে যায় এরকম ইন্ডাস্ট্রি কি হতো? মানে আসলে ভাই আমি আমার সাথে যাই এগুলো চিন্তা করি না, আমি চিন্তা করি কোন ব্যবসাটা করলে ওই ব্যবসার ROI বেশি। আমি যদি ফাস্ট ফুডে না থাকতাম, আই উড maybe could have been a content creator or ফ্যাশনে কাজ করতাম, এই যে বারবার শপ হয়তো দিতে পারতাম, অথবা ফ্যাশন নিয়ে কাজ করতাম, অথবা লেদারে কাজ করতাম, বা ফার্মাসিউটিক্যালসে কাজ করতাম। তোমার এখন পর্যন্ত লাইফে বেস্ট অ্যাডভাইস কোনটা পেয়েছো আর যেটা তোমার লাইফকে ডিফারেন্টভাবে শেপ করেছে? আমার কাছে মনে হয় যে খারাপ সময়েও বেশি, মানে দ্য গুড থিং অ্যাবাউট ব্যাড টাইম ইজ ইট নেভার স্টেজ লং। দ্যাটস ইট। That's the advice. খারাপ সময় সব দিন থাকে না, আর ভালো সময় সব দিন থাকে না। দ্যাটস ইট। ওকে, যদি বাংলাদেশের 3টা বড় FFC কোম্পানি চুজ করতে হয় কাদেরকে বলবো? আমি তো FMC কোম্পানির ধারে কাছেও নাই, মানে ফাস্ট ফুড চেইন আর কি। ও আচ্ছা আচ্ছা, আমি ফার্স্ট MNC বলছি। না, FFC ফাস্ট ফুড চেইন যদি বলতে হয়, I would say Pizza Hut. I learned quite a lot from them. They were the industry leader before. Pizza Hut and KFC, they really set the standard for all of us. আমরা ওইটাকে আমাদের অ্যাডভান্টেজে লাগাই, আমাদের মতো করে ব্যবহার করছি। Pizza Hut and KFC, they are very good. আর অফকোর্স ফার্স্ট অফ অল পিৎজাবার্গ, এরপরে মানে Pizza Hut and KFC। আর I would say কাচ্চি ভাই, they are doing very well. ওরা এক্সপানশন করছে খুব, মানে সবারই ভালো দিক আছে। টেক আউট, মানে টেক আউট দেখেন, মানে at one point I thought they are not relevant anymore, but the way they are operating their business, they are becoming timeless bhai. Nice. Chilox is doing pretty good. Waffle Up, they came up with very good innovation with waffles. But one thing that I would say to the Waffle Up team, যে ভাই 2 বছর আগে আমরা যে ইনোভেশন দেখছি বিউটিফুল, বাট হোয়াটস নেক্সট? উই আর ওয়েটিং ফর দ্য নেক্সট ইনোভেশন। তুমি কয় কামড়ে শেষ করতে পারো পিৎজা? আমি 2-3 কামড়ে শেষ করে ফেলতে পারি ভাই। আচ্ছা, একসাথে কতগুলো পিৎজা খেয়েছো? মনে আছে যে ইফতারের আগে ডিল থাকতো না, ওই ডিলটা কি তোমার আছে? না, আমরা দেই না ভাই। আচ্ছা আচ্ছা। ওই ডিলের একটা অসুবিধা আছে। অসুবিধা হচ্ছে কি, মানে আপনি যখন নাকে মুখে একটা খাবার খাবেন, আপনাকে সুধা খাওয়াইলেও আপনার ভাল লাগবে না। আচ্ছা, বুঝছেন? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি মানে ইফতারের সাধারণত মানুষজন রোজা ভাঙে, খালি পেট থাকে, তখন এরকম নাকে মুখে খাওয়াটাও মানুষের শরীরের জন্য ভালো না। এটা কি প্রফিটেবল ডিল? আই ডোন্ট থিঙ্ক সো। আপনাকে ক্যাশ দেয় কিছু, কিন্তু আর ওই সময় কিছু লোক আসে যারা আপনাকে চিনে না, বা আপনার এখানে খেতে আসে না নর্মালি, প্রাইস বেশি বলে, হয়তো 1000 টাকায় পাচ্ছে বলে মানুষ আসে। তো এতগুলা পিৎজা আপনি অ্যাট এ টাইম ডেলিভারি দিচ্ছেন, আপনার কোয়ালিটিও কম্প্রোমাইজ হচ্ছে, প্লাস ফার্স্ট টাইমার অনেকে আসে ওই সময় ডিলের জন্য, ওরাও আপনার প্রোডাক্ট সম্পর্কে একটা নেগেটিভ আইডিয়া নিয়ে যাচ্ছে, কারণ আপনি তার অপটিমাম কোয়ালিটি দিতে পারছেন না অফারে। আরেকটা অসুবিধা হচ্ছে, আপনার যারা রেগুলার্স আছে তারাও, যারা ওই সময় আসে তারাও বিরক্ত হয়, আবার তারাও মনে করে যে কোয়ালিটি মনে হয় ফল করছে। তুমি যে এত টিকটকে তোমার প্রমোশন অনেক বেশি হয়, তো যারা টিকটকের তোমার ইনফ্লুয়েন্সাররা আছে ওদের কি অনেক ভালো পে করতে হয় নাকি জাস্ট ফ্রিতে খাওয়াইলেই খুশি?
না বিয়ে তো করাই লাগে ভাই, এখন টাকা পয়সা ছাড়া কেউ কাজ করে না, আর আমি টাকা পয়সা ছাড়া কাজ করাতেও পছন্দ করি না ভাই। অনেক টাকা দাও মানে অনেক টাকা না, আমার কাছে মনে হয় ভাই আপনাকে দিয়ে যদি আমার 10 টাকার কাজ হয় আপনাকে 3 টাকা দিতে তো আমার আপত্তি নাই। দ্যাটস ট্রু। এটা একটা ভালো জিনিস, ইনভেস্ট ওখানেই করা উচিত যেখান থেকে রিটার্ন আসবে। এক্স্যাক্টলি ভাই। ওকে, এটা আমার একটা কোয়েশ্চেন যেটা আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, আমি আমার কোনো পডকাস্ট পর্যন্ত জিজ্ঞেস করিনি। আমি কিছু ফলোয়িং তোমার পার্সোনালিটিস নাম বলবো কিছু, ওদের সাথে যদি তুমি মিট করতা জাস্ট ফর এ ডিনার 1-to-1, তাহলে তুমি ওদেরকে কি জিজ্ঞেস করতা? ফার্স্ট ওয়ান, ডক্টর ইউনুস। মানে হাউ ইউ আর সো কাম ইন সাচ এজ, মানে আই ওয়ান্ট টু বি someone like you when I will be 76. I think he's 76, 77 years. Okay. It's Jeff Bezos. মানে he's the true visionary. বললো যে how could you like give me the motto for expansion, মানে how do you expand so fast? Nice. Sundar Pichai. Well, he's a corporate guy. So how you stay so humble? That's it. How do you stay so humble all the time? Ex-Prime Minister Sheikh Hasina. Oh, Hasina. How like how does it feel? Because you have been to the top and to the bottom. So how do you mentally recover? Mark Zuckerberg. A dating app turned into Facebook. Like he knows how something funky can be turned into something profitable. I would ask Jay, if I want to have a lifestyle app for Pizzaburg, how would I do it? This is the king of it. Mukesh Ambani. Show me your watch collection. Tarek Jia. We expect so much from you. The whole nation looks at you. Kishwar Chaudhary. Kishwar Chaudhary? Kishwar Chaudhary, the master Kishwara chef. Chaudhary, yes. Kishwar Chaudhary, yeah. The chef. The chef. Let's do something together. I think I can help you on that. Yeah, you should. I think I can help you on that. She's my relative. Fantastic. Alright, আমরা আমাদের পডকাস্টের অলমোস্ট এন্ডে চলে এসেছি। So, do you have anything to say to your customers? ভাই আমরা পিৎজা বিজনেস করি না, আমরা হ্যাপিনেসের বিজনেস করি। আবারও বলতেছি, ইফ at any point in Pizzaburg, if you feel you are not very happy or like if you are deprived of something, just let the peer leaders know. Keep coming to Pizzaburg all the time. We all together are part of family. Today, whoever I am, whoever I have become is because of you, and my whole gratitude to you. And please keep me in your prayers so that I can do even better and serve pizza nationwide and maybe in America and all over the world. Thank you. Assalamu alaikum. ভাই তোমাদের কাছে কোনো লাইক ওই ডিসকাউন্টের ব্যবস্থা আছে? ধরো আমার শোয়ের TSS 10 বললে 10% ডিসকাউন্ট, এমন কিছু আছে? ঠিক আছে, ভাইয়ের শো দেখে আসলে 5% ডিসকাউন্ট, ভাইয়ের মতো দাঁড়িয়ে থাকলে 10%। TSS 10 বলতে হবে বা TSS 5 বলতে হবে, এটা বলো তো। TSS 5 বা TSS 10 বলতে হবে। আর এটা পডকাস্ট হওয়ার এয়ার হওয়ার 7 দিনের মধ্যে। ওকে, এরপরে শেষ না আর কত দিব? Okay guys, that's a very good chat with Amir Mehdi Bhai. So I hope you guys came to learn a lot of things. ইনশাল্লাহ আপনাদেরকে আরও ভালো কিছু পডকাস্ট উপহার দিব। সাথে থাকুন দ্য সাজিদ শোয়ের সাথে। Till then, goodbye.